হ্যালো এভরিওয়ান, বিএ ক্লাউড প্রোর তৃতীয় বুটক্যাম্পে স্বাগতম। আমাদের এই বুটক্যাম্প মূলত হাইলি স্কেলেবল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপর এবং এর সাবজেক্ট টপিক বিল্ডিং স্কেলেবল মাইক্রো সার্ভিসেস ইউজিং মাইক্রো ফ্রন্টএন্ডস অ্যান্ড কুবারনেটিস। দ্যাটস এক্সাইটিং টপিক অ্যান্ড আমাদের আজকে সেশন 3তে আমরা আলোচনা করব তার তৃতীয় ভাগে understanding and using SSO Red Hat Key Clock and working with API gateway using Netflix Zool. আমাদের বুটক্যাম্পের টিউটর মান্না মাহমুদ, তাকে আপনারা অনেকেই চেনেন খুব ভালো করে, তার সাথে কাজ করছেন। তিনি হেড অফ ওপেন সোর্স প্র্যাকটিস এট কারিগর ঢাকা। লিসেনারদের বলতে চাই বুটক্যাম্পে 5টা সেশন আছে, আমরা অলরেডি 2টা করে ফেলছি এবং আশা করি আগামী আরো 2টা সেশনে আপনারা আমাদের সাথে যোগদান করবেন এবং জাস্ট এক্সপ্লোর ইয়োরসেলফ উইথ আস টু লার্ন মোর। আর আমার সঙ্গে কোহোস্ট হিসেবে আছেন আশফাক হোসেন আহমেদ, who himself is a full stack web developer. আমাদের বুটক্যাম্পে আমরা আলোচনা করব, প্রথমে থাকবে recap of the last session, service discovery and load balancing using HashiCorp console, create multiple microservices using Java Spring Boot and integrate with Red Hat Key Clock, accessing the microservices from micro frontends. তারপরে থাকবে কিউএ সেশন এবং নেক্সট সেশনের কুইক ওভারভিউ। অনুষ্ঠানের শুরুতে আমি লিসেনারদের বলবো বুটক্যাম্প সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ মতামত bacloudpro@gmail.com এ ইমেল করে জানাতে পারেন। টেকনোলজি রিলেটেড যাবতীয় গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এবং ইনক্লুডিং আমাদের এই বুটক্যাম্প এবং ওয়েবিনার সেশনগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করি। তো অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক করে আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে সংযুক্ত থাকুন। আমি ইমেল অ্যাড্রেস এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিংক আমার চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। দেরি না করে ঝটপট আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। লিসেনারদের অনুরোধ করব প্রেজেন্টেশনের সময় তাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই চ্যাট বক্সে জানাতে। আমি এরপর আমার কোহোস্ট আশফাক হোসেন আহমেদের কাছে বুটক্যাম্প সম্পর্কে বা তার এই গুরুত্ব সম্পর্কে তার সংক্ষিপ্ত মতামত শেয়ার করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশফাক আহমেদ। আগেই ভাইয়া বলেছে যে আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে বাংলাদেশে কাজ করছি। আমি সেশন 3টাতেই আল্লাহর রহমতে থেকেছি এন্ড ইনশাআল্লাহ সামনের 2টোতেও থাকবো। এটাতে আমার সুযোগ হয়েছে যে আমি কোহোস্ট হিসেবে আছি, ইনশাআল্লাহ পরের গুলোতেও থাকবো। সো আমার কাছে মতামত যেটা আমার পার্সোনালি মনে হয়েছিল যে যখন আমরা পুরো সেশনটা চলে যাচ্ছে মান্না ভাই বলছে, তখন আমরা অনেকেই দেখা যাচ্ছে যে হয়তোবা জড়তার কারণে বা কোনো কারণে আমরা কোয়েশ্চেন করছি না। হ্যাঁ, আমাদের আরো কোয়েশ্চেন করলেই তখন কিন্তু মান্না ভাই আরো এক্সপ্লেন করতে পারবে। হ্যাঁ, ইনশাল্লাহ সে তো করছেই সবসময়, প্রতিটা টপিক দেখানোর পরে কেন করছে সবকিছুই সে বলছে, কিন্তু উনি বলছেন কিন্তু আমরা কোয়েশ্চেন করছি না। সো আমরা যদি আরো বেশি কোয়েশ্চেন করি তখনই কিন্তু টপিকটা আমাদের মধ্যে আরো ভালোভাবে যেতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা মনে হয় যে আমরা প্রতিটা মানে একটা পার্ট, ধরেন আমাদের অনেকগুলো পার্ট আছে আজকের সেশনের জন্য, প্রতিটা পার্টের পরে আমরা যদি ছোট করে 5 মিনিট একটা যে কিউএনএ তো আমরা লাস্টে করছি, বাট ওই একটা পার্ট শেষ হওয়ার পরে যদি আমরা 1-2টো কোয়েশ্চেন নেওয়ার জন্য একটা স্কোপ রাখি, লেটস সে ইট ক্যান বি 5 or 6 মিনিটস, এরকম যদি একটা রাখা যায় তাহলে মনে হয় ভালো হয়। ধন্যবাদ আশফাক। আমার মনে হয় মতামতগুলো বেশ গুরুত্বপূর্ণ। আমরা আমাদের এই সেশনে ওই মতামতগুলোকে গুরুত্ব সহকারে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আর অবশ্যই আশফাক থেকে আপনারা সবাই শুনলেন যে প্রশ্ন করাটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যে প্রেজেন্টার আমাদের মান্না মাহমুদ ভাইকে, তিনি এত কষ্ট করে আমাদের জন্য এই বুটক্যাম্প সেশনটা এই পরিচালনা করতেছেন, এটা আমি মনে করি আমাদের সবাইকে গুরুত্ব সহকারে
তাকে প্রশ্ন করে তাকে উদ্বুদ্ধ করাও আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি মান্না মাহমুদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি, আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করুন প্লিজ। থ্যাংক ইউ সরোয়ার ভাই, থ্যাংক ইউ আশফাক ভাই। সো আমরা যেহেতু এটা অলরেডি 2টা সেশন করে ফেলেছি, সো আমাদের আজকে 3 নাম্বার সেশন। তো আমি তো অলরেডি ইন্ট্রোডাকশন, আমি একটু স্ক্রিন শেয়ার দিই, একটু এনাবল হ্যাঁ শিওর। সো আমি স্ক্রিন শেয়ার দিই। আমাদের যে মূল আজকে সেশন 3, তো আমি মান্না মাহমুদ বলতেছি, যে সফটওয়্যার আর্কিটেক্ট, ইন্ডাস্ট্রিতে প্রায় 15 বছর ধরে কাজ করতেছি এই জাভা লার্জ এন্টারপ্রাইজ সলিউশন নিয়ে। এবং আজকে যে এই সেশনটা করতেছি, এর আগে আমরা 2টা সেশন করছি। 2টা সেশনে আমরা দেখছি কিভাবে মাইক্রো ফ্রন্টএন্ড তৈরি করা যাইতে পারে স্প্রিং ফ্রেমওয়ার্ক দিয়ে। উপরে আমাদের ট্রাফিক, লোড ব্যালেন্সার, রিভার্স প্রক্সি এবং অথরাইজেশন সার্ভার হিসেবে আমরা কিক্লক ইউজ করছি। এবং সেখানে আমরা মাইক্রো ফ্রন্টএন্ড তৈরি করছি, এবং শেষে আমরা কনসোল ডিসকভারি ইউজ করে কিভাবে সবকিছু মনিটরিং করা যেতে পারে সেটাও আমরা দেখছি লাস্ট সেশনে। সেগুলা পরে আজকে আমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা ফ্রন্ট এন্ড থেকে সার্ভিস গুলাকে জুল প্রক্সি হয়ে কিভাবে আমরা এপিআই গেটওয়ে হিসাবে কন্টেন্ট গুলাকে ইউজ করব, এবং সেগুলা থেকে কিভাবে আমরা মাইক্রো সার্ভিস গুলা কল করবো। মাইক্রো সার্ভিস গুলো কল করতে গেলে আমাদের একটা ব্যাপার থাকবে, টোকেন গুলা কিভাবে আমরা পাস করবো মাইক্রো সার্ভিস, টোকেন গুলা কিভাবে মাইক্রো সার্ভিস ভ্যালিডেট করবো। তারপরে আমরা দেখবো যে কিভাবে এই একটা মাইক্রো সার্ভিস একটা মাইক্রো সার্ভিসের সাথে কমিউনিকেট করবে, এবং সেখানে কিভাবে অথেন্টিকেশনটা কাজ করবে, টোকেন গুলা কিভাবে পাস করবে। সো আজকে এই কমিউনিকেশন, ইন্টার কমিউনিকেশন প্ল্যাটফর্মে সেটাই আমরা দেখবো বেসিক্যালি। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের যেটা আমরা আসলে তৈরি করার চেষ্টা করতেছি, বা যদিও আমরা এখানে ডেলিভারি বা অর্ডার এসব দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমরা এক্সাম্পলে জাস্ট ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড এবং সার্ভিস দিয়ে দেখানোর চেষ্টা করছি সিম্পল করে। আমাদের মূল পারপাসটা হচ্ছে ইন্টিগ্রেশন গুলো বোঝানো। তো সেক্ষেত্রে আমরা আজকে যেটা দেখবো যে ইন্টার কমিউনিকেশন, যে এই যে জুল সার্ভিস আছে এইটা থেকে কিভাবে আমরা এইখানে টোকেন পাস করতে পারি মাইক্রো সার্ভিস গুলা, এবং একটা মাইক্রো সার্ভিস কিভাবে আরেকটা মাইক্রো সার্ভিসের সাথে কমিউনিকেট করবে, ডাটা লেনদেন করবে, সেটা আমরা দেখবো। আর আমরা এটা আমরা দেখছি, আমরা এগুলা করছি সব। আমাদের অ্যাঙ্গুলার একটা অ্যাপ আমরা স্প্রিং বুটের অ্যাপ করে ফ্রন্ট এন্ড হিসেবে সার্ভ করছি। আমরা কনসোল ক্লায়েন্ট দেখছি, আমরা ডকারাইজ করা বিল্ড মেকানিজম, মনিটরিং কিভাবে করা যায়, এটা আমরা লাস্ট সেশন দেখেছি। আজকে আমাদের মূল পারপাসটা হবে গেল এই টোকেন রিলে করা আর হলো জুল সার্ভিস গেটওয়ে ইউজ করা, এবং পরবর্তীতে একটা মাইক্রো সার্ভিস থেকে আরেকটা মাইক্রো সার্ভিসে, দুইটা মাইক্রো সার্ভিসে কিভাবে আমরা টোকেন রিলে করব, এবং ডেটা কমিউনিকেশন কিভাবে হবে। আর বাকি এগুলো সবই মোটামুটি আমাদের দাঁড়ায় গেছে, আমাদের প্রজেক্ট গিটহাবে অলরেডি আছে, চাইলে আপনি নিয়ে প্র্যাকটিস করতে পারেন। সো আমরা যদি এখন যাই কোডে, লেটেস্ট যে কোডটা এটা এখন কমিট দিইনি, এটা হয়তো এই সেশন শেষে আমরা কমিট দিব। আর এখন আমরা সব দেখি, আবার আরেকবার যদি দেখি তাহলে আমাদের নিজেদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো আমরা এখন কোনো কিছু ছাড়া নাই, আমরা আগে আবার ইনিশিয়েট করা দেখি। হ্যাঁ, আমার ডকার এখন কোনো ডকারই ছাড়া। তো আমরা অডিয়েন্স যারা আছেন, কোনো প্রশ্ন থাকলে ফ্রিলি, আমরা খুব বেশি পার্টিসিপেন্ট নাই, তো যারা আছেন তারা ইন্টারেক্টিভ হতে পারেন, কোনো সমস্যা নেই, প্রশ্ন করতে পারেন, কোন জায়গায় কোনো সমস্যা হবে।
সো আমরা এখন প্রজেক্ট স্টার্ট করতে যাচ্ছি, বা ধরেন এখন আমার লোকাল মেশিনে আমি ডিপ্লয় করবো। সো আমরা এখন ডিপ্লয় করব সোয়াম মোডে। সোয়াম মোডে ডিপ্লয় করতে চাইলে আমরা যেটা করব যে আমাদের প্রথম যেই লেয়ারটা সেটা স্টার্ট করি আমরা। সেটাতে ছিল একটা রিভার্স প্রক্সি, দুটা রিভার্স প্রক্সি ছাড়বো আমরা, একটা পোস্টগ্রেস ডিবি ছাড়বো, আর একটা হলো কি ক্লক ক্লাস্টার মোডে একটাই কি ক্লক আমরা অথরাইজেশন সার্ভার ছাড়বো। সেটা ছাড়ার জন্য আমরা যেটা করবো ডকার স্টেক পুরোটাকে স্টেক হিসাবে ছাড়বো, ডিপ্লয় করব, দিয়ে আমাদের এটার নাম হচ্ছে এজ। তো আমরা আগে ফোল্ডারে যাই, আমাদের ফোল্ডার হচ্ছে এমএমবি এজ এর ভিতরে হাস ওয়ান। তো এইখানে আমাদের সবকিছু রাখা আছে। সো এখান থেকে আমরা ছাড়বো হলো ডকার স্টেক, ডিপ্লয় করব আমাদের এজের, এটাকে এজ নাম দেব। সো আমরা যখন এটা ডিপ্লয় করব, তো ইট ইজ সাপোজ টু ক্রিয়েট তিনটা ইনস্ট্যান্স, তিনটা অ্যাপ্লিকেশন, চারটে ইনস্ট্যান্স হবে বেসিক্যালি। দুইটা ট্রাফিক ছাড়া হচ্ছে ক্লাস্টার মোডে। তো এটা যখন স্টার্ট হবে তখন আমরা ট্রাফিককে অ্যাক্সেস করতে পারার কথা। আমরা এটা দেখতে পারি চাইলে ডকার সার্ভিস দিয়ে লগস দিয়ে আমরা দেখতে পারি হলো আমাদের পেজের ভিতরে কি ক্লক আছে, এটা চলছে কিনা এটা দেখতে পারি আমরা। হ্যাঁ, সো আমরা যদি এখন আমাদের ট্রাফিকের আমাদের বাইন্ড করা আছে, আমরা জানি এই ডোমেনে। হ্যাঁ, সো আমাদের ট্রাফিক চলছে, ট্রাফিকে এইটাও চলছে। তো আমাদের আরেকটা হলো যে অথ সার্ভারটা চলছে কিনা আমরা দেখি। ক্লক এখনো কাজ করতেছে, হ্যাঁ ক্লকও চলছে, হ্যাঁ ক্লকও চালু হয়ে গেছে আমাদের। ক্লক যদি আমরা দেখি, তো দিস ইজ কমন আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে, এটা কমন। তো আমরা একটা স্টেক ছাড়লাম, এই স্টেকের ভিতরে আমাদের চালু হয়ে গেল রিভার্স প্রক্সি, ক্লাস্টার মোডে রিভার্স প্রক্সি চালু হয়ে গেল, এবং আমাদের অথরাইজেশন সার্ভারও চালু। এখন আমাদের ছোট্ট একটা মনিটরিং হেল্প করবে, সেটা ছেড়ে দিই ডকার স্টেক ডিপ্লয় করতে সোয়ামপিড আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কনসোল দেয়, যেটার মাধ্যমে আমরা এই কন্টেইনার গুলোকে ম্যানেজ করতে পারি। সো ইট হেল্পস। সো আমরা সোয়ামপিডটা ছেড়ে দিই। এখনো আমরা অ্যাপ্লিকেশন লেভেলে যাইনি, জাস্ট ইনফ্রাস্ট্রাকচারের বেসিক কম্পোনেন্ট গুলাকে ইনিশিয়ালাইজ করতেছি আমরা একটা নেটওয়ার্কে। এই জিনিসটা আমরা যে কোনো ক্লাউডেই করতে পারবো, ক্লাউড ডিপেন্ডেন্সি নেই। এটা অ্যামাজন হোক বা AWS হোক বা অ্যাজুর হোক বা যেখানেই হোক, আমাদের যদি ডকার সোয়াম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিই, সেখানে ডিপ্লয় করলেই হবে। এবং এই পুরো ব্যাপারটা আমরা আবার কুবারনেটিসে কিভাবে ডিপ্লয় হয় আশা করি আমরা 5 নম্বর সেশনে দেখাবো। তো এখন সোয়াম যদি স্টার্ট হয়ে যায়, সোয়াম যদি হ্যাঁ সোয়াম অলরেডি সোয়াম ডিপ্লয় হয়েছে, আমরা যাই সোয়াম, এটা সময় লাগতে পারে না, চলে আসলে আমাদের স্টেট গুলা দেখতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের এই যে আমরা চারটা বলছিলাম, দুইটা ট্রাফিক ফুল ফেস এবং কি ক্লক অলরেডি চলতেছে। এখন আমাদের এগুলা চললে এখন আমার ডিসকভারিটা ছাড়া লাগবে, যে কিনা রেজিস্ট্রি সবগুলা কন্টেইনার যেগুলো আমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড কন্টেইনার, এগুলা রেজিস্ট্রি এবং ডিসকভারি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে কনসোল। আমরা কনসোলটা ছাড়ি, স্টেক ডিপ্লয় সি কনসোল, কনসোলটা আমরা ছাড়ি ডিসকভারি। ওকে, সো আমরা কনসোলটা ছাড়তেছি ক্লাস্টার মোডে। সো এই ক্লাস্টার মোডে ছাড়ার কারণে এখন কনসোলটা স্টার্ট হবে।
কনসোল স্টার্ট হইলে আমরা এখানে দেখতে পাবো স্টেক একটা বার পেয়ে ডিসকভার একটা বাসে এবং এগুলো রানিং, হ্যাঁ রানিং হয়েছে। যদি রানিং হয় সেক্ষেত্রে আমরা ওকে বাইন্ড করে দিছি কনসোল একটা ডোমেইনে। হ্যাঁ, তাহলে আমার কনসোল রেজিস্ট্রিও এবং সার্ভিস ডিসকভারি প্ল্যাটফর্মও অ্যাভেলেবেল। এখন আমি রেডি আমার অ্যাপ্লিকেশন গুলাকে ডেপ্লয় করতে। এটা দেখতেছি আজকে আবার আমরা যারা এই কোড বেস ডাউনলোড করে কাজ করবেন তাদের জন্য যাতে ছেড়ে কাজ করতে সুবিধা হয় লোকাল মেশিনে। দিস ইজ দ্য থিং। এখন আমার অ্যাপ্লিকেশনের দুইটা পার্ট, একটা ফ্রন্ট এন্ড, আমাদের এখানে কতগুলো ফ্রন্ট এন্ডস আমরা অলরেডি ডকার করে ছেড়ে দিয়ে রাখছি, আই মিন কম্পোজ করে রাখছি। আর হচ্ছে সার্ভিসেস। লাস্ট ক্লাসে লাস্ট সেশনে আমরা দেখছিলাম হলো যে সার্ভিস 1, এখানে সার্ভিস 2 আমি তৈরি করে রাখছি। সার্ভিস 2 তৈরি করে রাখার কারণ হচ্ছে গেল আজকে আমরা যেহেতু ইন্টার সার্ভিস কমিউনিকেশন দেখবো, এই জন্য সার্ভিস 2 ছেড়ে রাখা আছে। তো আমি এই সার্ভিসগুলো ছাড়ার আগে আজকে যেগুলো করতে চাই সেটা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করি। তো আমাদের যে মূল ব্যাপারটা ছিল যে আমরা বলতেছিলাম যে টোকেন রিলে। এখন আমার যখন একটা মাত্র ফ্রন্ট এন্ড থেকে আমি যখন একটা মাইক্রো সার্ভিসকে কল করতে যাব, তো আমরা জানি যে আমাদের টোকেনের যে OAuth 2 টোকেন চলে আসতেছে আমাদের কাছে, সেই OAuth 2 টোকেনটা আমাদের পাস করতে হবে মাইক্রো সার্ভিসের কাছে। এই পাস করা ব্যাপারটাকে রিলে করা বলে। আমি একটা টোকেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আরেকটা সার্ভিসে পাঠাচ্ছি স্টেটলেস ওয়েতে। আমার কোনো স্টেট রাখার দরকার নেই, টোকেন দিয়ে আমি করতেছি। তো এখানে যে ব্যাপারটা আছে দুইটা ব্যাপার। এই মাইক্রো ফ্রন্ট এন্ডের প্রথম ব্যাপারটা হচ্ছে গেল এই মাইক্রো সার্ভিস 1 কি ডিসকভার করতে হবে, এবং এই মাইক্রো সার্ভিস 1 এর অনেকগুলো মাল্টিপল ইনস্ট্যান্স থাকতে পারে। মাইক্রো সার্ভিস 1 এর যে মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, ডকার থাকতে পারে, মাল্টিপল যদি থাকে সেক্ষেত্রে সেখানে একটা লোড ব্যালেন্সিং এর ব্যাপার আছে যে কোন ইনস্ট্যান্সে আমি এটাকে ইনভোক করব বা পাঠাবো ডাটা। তো এই যে সার্ভিস ডিসকভার করা সেটা তো কনসোল করতেছে, কিন্তু এই ফরওয়ার্ড করা এই রিকোয়েস্টটা এবং সেই ফরওয়ার্ড করার সময় সেই হেডারটা যেটা আমরা নরমালি অথরাইজেশন বা বিআরআর টোকেন বলি, সেই টোকেনটা পাস করানো এবং এই লোড ব্যালেন্সিং করা, এটা জুল প্রক্সি সার্ভিস নেটফ্লিক্সের লেখা বা বানানো, এটা কাজ করবে কনসোলের সাথে। এবং কনসোলের সাথে কাজ করে সে এই মাইক্রো সার্ভিস ডিসকভার করবে, যেই রিকোয়েস্ট আসছে সেই পাথ বা কনটেক্সট পাথ বা ইউআরআই ধরে সে আবিষ্কার করবে এবং করে যখন সে সেটাতে রিকোয়েস্টটা পাস করবে, পাস করার সময় সে এমবেড করে দিবে টোকেনটা। মান্না ভাই, এখানে এই যে বারবার টোকেন কেন পাস করতে হচ্ছে এই সম্পর্কে একটু ক্লারিফিকেশন করেন, কারণ অনেক সময় মাইক্রো ফ্রন্ট এন্ডের 1 হয়তো একটা মাইক্রো সার্ভিসেই অ্যাক্সেস পাবে, আরেকটাতে পাবে না। এই জিনিসগুলো মেইনটেইন করার জন্য একটু ক্লারিফিকেশন করলে আমার মনে হয় সবাই বুঝতে সুবিধা হবে। জি জি, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আসলে না বললে অনেক সময় বুঝতে পারি না যে হ্যাঁ। সো এখানে যেটা হইছে আমাদের তো দেয়ার ক্যান বি লটস অফ সার্ভিসেস, এবং সার্ভিসেস এর একটা ব্যাপার হচ্ছে গেলে আমরা এখানে দেখতেই পাচ্ছি দুইটা লেয়ার করা আছে। একটা লেয়ারে আমরা ফ্রন্ট এন্ড রাখছি আর একটা লেয়ারে আমরা মাইক্রো সার্ভিস রাখছি, এবং এখানে আমরা দেখছি যে আমাদের ফ্রন্ট এন্ড গুলো অ্যাক্সেস করা হচ্ছে ট্রাফিক থেকে, এবং মাইক্রো সার্ভিসের আগে আমরা আরেকটা প্রক্সি ইউজ করতেছি জুল সার্ভিস। সো আমাদের যেই কনসার্নটা এখানে সিকিউরিটি, যে কোনোভাবেই এন্ড ইউজার কখনোই আসলে সার্ভিসগুলোকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবে না, কারণ সেটা তো এই নেটওয়ার্কেই নাই। শুধুমাত্র আমরা ট্রাফিকে যেগুলা এক্সপোজ করব সেগুলাই ট্রাফিকের নরমাল ইউজার যারা এন্ড ইউজার যারা পাবলিক এন্ড পয়েন্ট তারা পাবে। যেমন এখানে আসলে বেসিক্যালি সার্ভিসগুলো এক্সপোজ করা নাই, অ্যাপগুলো ছাড়লে শুধু অ্যাপগুলো হয়তো এক্সপোজ হবে, কিন্তু আমি যদি সার্ভিসগুলো ফ্রন্ট এন্ড থেকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাকে আরেকটা প্রক্সি আমরা ইউজ করতেছি সিকিউরিটির জন্য, যেটা কিনা আসলে আমার এই সার্ভিসগুলোকে অ্যাক্সেস দিবে। তো আমি যদি এই প্রক্সিগুলোতে এই জিনিসগুলা দেই বা কোনো কারণে যদি কেউ ব্রেকও করে,
আমার অবশ্যই মাইক্রো সার্ভিস গুলো নিজস্ব ভ্যালিডেশন থাকতে হবে। সে অবশ্যই টোকেন দেখবে যে টোকেন নিয়ে আসছে কি আসে নাই, শুধুমাত্র ফ্রন্ট এন্ড লেয়ারে অথেন্টিকেটেড হইলেই হইল। তো যখনই সে ভ্যালিডেটেড করবে, টোকেন ছাড়া আসলে সে কখনোই এটাকে ভ্যালিডেশন বা অ্যালাউ করবে না। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আমার যদি অনেক মাইক্রো সার্ভিস থাকে, আমি চাইলে আমার এই গেটওয়েতে মাইক্রো ফ্রন্টেন্ড 1 অথবা 5টা মাইক্রো সার্ভিস ইউজ করবে, অথবা আমার 20টা মাইক্রো সার্ভিস আছে, এই 5টা মাইক্রো সার্ভিসের শুধু 5টা মাইক্রো সার্ভিসকে সে অ্যাক্সেস করতে পারবে, সেই ব্যবস্থাটা বা সেই কনস্ট্রেন্টটা আমরা দিতে পারবো এই জুল সার্ভিস গেটওয়েতে, যাতে সেই কনসোলের সবগুলো সার্ভিসকে কনজিউম করে কাজ করতে না পারে। তো এই ধরনের সিকিউরিটি বা ফায়ারওয়াল বলতে পারি, অথবা এই অ্যাক্সেস কন্ট্রোলটা দেওয়ার জন্যই আসলে আমাদের এই মাইক্রো সার্ভিসের উপরে আমরা এই এপিআই গেটওয়ে দিতেছি। এবং এপিআই গেটওয়ে আরেকটা ব্যাপার হচ্ছে গেলে যে অর্গানাইজ করা, যে আমি যে ওয়েব সার্ভিসগুলো বা যে মাইক্রো সার্ভিসগুলো আমি ইউজ করতে চাই শুধু সেগুলো ইউজ করতে পারবো। এটা আমরা কোডে গেলে আরেকটু আগে দেখতে পারবো। তো যেহেতু এই প্রত্যেকটা সার্ভিসে আমাদের ভ্যালিডেশন আছে টোকেনের, তো আমি টোকেন যদি রিলে না করি, না পাঠাই, কোনোভাবেই মাইক্রো সার্ভিস আমাকে অ্যালাউ করবে না তাকে কনজিউম করতে। তো সেটা আগে আমাদের দেখার বিষয়। তো আমরা দেখি আমাদের একটা ফ্রন্ট এন্ড আছে করা, এই ফ্রন্ট এন্ড 1, আমি ফ্রন্ট এন্ড 1 এ করে রাখছি, আপনারা চাইলে দেখতে পারবেন। তো আমাদের প্রথম যেটা করতে হবে, ফ্রন্ট এন্ড 1 এ এর আগে আমরা দেখছি কিভাবে আমরা কনসোলকে ইন্টিগ্রেট করছি। কনসোলকে ইন্টিগ্রেট করতে হলে আমাদের যেটা করা লাগছিল, যে এই যে কনসোল কনফিগারেশনটা আমরা এখানে অ্যাড করছিলাম, এবং এর ডিপেন্ডেন্সিটা আমরা অ্যাড করছিলাম, বা ডিপেন্ডেন্সি প্লাগইন বা লাইব্রেরি। জাভাতে এভাবে ডিপেন্ডেন্সি অ্যাড করা যায়, পাইথনে রিকোয়ারমেন্টস ফাইল থাকে, বিভিন্ন লাইব্রেরি অ্যাড করা যায়, লারাভেলও এইভাবে ডিপেন্ডেন্সি অ্যাড করা যায়, নোড.জেএস npm এর মাধ্যমে ডিপেন্ডেন্সি অ্যাড করা যায়। দিস ইজ নাথিং স্পেশাল ফর জাভা, আই থিংক ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। সো যেই ফ্রেমওয়ার্কে আপনি যান, আপনাকে ওই ধরনের লাইব্রেরি, তাদের জন্য লাইব্রেরি বা ক্লায়েন্ট লাইব্রেরি গুলা বা ডিপেন্ডেন্সি গুলা আপনার ওইখানে অ্যাপ্লিকেশন ছাড়ার সময় ক্লাস পাথে বা ওদের রান টাইমের জন্য অ্যাভেলেবেল করতে হয়। তো সেইটাই আমাদের এখানে করতে হবে। আমরা যখন কনসোল ইন্টিগ্রেট করছিলাম তখন এই দুইটা জিনিস আমরা অ্যাভেলেবেল করছিলাম ডিপেন্ডেন্সিতে। আর এখন আমরা যেটা অ্যাভেলেবেল করতেছি নেটফ্লিক্স জুল, যেহেতু আমরা জুল, তো নেটফ্লিক্স জুল একটা প্রক্সি same as like ট্রাফিক, nginx, কিন্তু এটা আরো বেশি ক্যাপাবিলিটি দেয়। এটার জাভা দিয়ে লেখা, নেটফ্লিক্স ইউজ করে এটার নন আইও সার্ভার নেটটির উপরে করা, এটা বেস করে, এবং বেশ ইউজফুল এবং বেশ পপুলারিটিও পাইছে। তো জাভার সাথে খুব সহজেই যায়, যেহেতু এটা জাভা দিয়ে লেখা। আমরা ইউজ করব নেটফ্লিক্স এখানে। মান্না ভাই, একটা কোয়েশ্চেন, আমরা এটা কি আলাদা করে কোনো ইনস্টলেশন প্রসেস তো নেই না? জাস্ট এই ডিপেন্ডেন্সি এই ফাইলের মধ্যে লিখে দিলে কি সে পেয়ে যাবে, ডিসকভার করে নিবে? হ্যাঁ, আমাদের এখানে আলাদা করে জুলের কোনো সার্ভার ইনস্টল করা লাগছে না, যেটা ট্রাফিকের লাগে। আমরা জুলটা এমবেড করে দিচ্ছি, এই ব্যাপারটাকে এমবেড করা বলে। তো আমরা এখানে প্রত্যেকটা ফ্রন্ট এন্ডের সাথে জুলকে এমবেড করে দিব, এবং এটা এই ডিপেন্ডেন্সিটা দিলেই হচ্ছে। ডিপেন্ডেন্সি যদি দেই তখন এটা রান টাইমে অ্যাভেলেবেল হলো। যদি এটা অ্যাভেলেবেল হয় তখন আমাদের কাজ হবে এটার কোডে ইন্টিগ্রেট করা। কোডে সিম্পল একটা ডিক্লারেশন লাগে। সামহাউ স্প্রিং এর ভার্সন গুলো এখন বেশ আগের থেকে বেশ স্মার্ট হয়ে গেছে। অ্যানোটেশন দিয়েই দে হ্যাভ গিভেন দ্য ক্যাপাবিলিটি টু এমবেড থিংস। তো এনাবেল জুল প্রক্সি যদি বলি, তাহলে সে এই ওয়েব সার্ভারটাতে জুল প্রক্সির যে ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটিটা এমবেড করে দিচ্ছে, রাউটিং করা। আচ্ছা, একটা প্রক্সি সার্ভারের মূল কাজ হচ্ছে গেল আসলে রাউটিং এন্ড ফিল্টারিং। সেটা ট্রাফিক হোক, nginx হোক, কুবারনেটিসে ইনগ্রেস হোক, যে কোনো জায়গায় যে প্রক্সি সার্ভার গুলো আমরা ইউজ করি, প্রক্সি সার্ভারের মূল কাজ হচ্ছে রাউটিং করা এবং ফিল্টারিং করা। কি রাউট করে, কি ফিল্টারিং করে? রিকোয়েস্ট। সো রিকোয়েস্টের রাউট বিল্ডার বা রাউটিং করা, এই কাজটাই হচ্ছে গেল এই প্রক্সি গুলার কাজ। তো যেটা করে হয়তোবা আমরা অনেক সময় দেখছি, প্রক্সি পাস বলি আমরা, ফরওয়ার্ড বলি, রিডিরেক্ট বলি,
অনেক রকমের রিকোয়েস্টের উপরে আমাদের অ্যাক্টিভিটি করা লাগে। এই ব্যাপারগুলো যদি আমরা একটা ম্যানেজমেন্টে আনতে চাই, সেই ম্যানেজমেন্টে এই জুল প্রক্সি দেয়। জুল প্রক্সি বাজারে একা না, জাভার সাথে কাজ করে। জুলের এই প্রক্সির মতো এখন স্প্রিং নিজে দিচ্ছে, ওরা এটাকে ডাকতেছে ক্লাউড গেটওয়ে। একইভাবে ডিক্লেয়ার করে দিলেই হয় এবং কোডিং প্যাটার্নও পাই সেম। তো এরকম জাভার সাথে ইজিলি যায়। স্প্রিং ক্লাউড গেটওয়ে, জুল প্রক্সি এবং আরো কিছু ওয়েব সার্ভার আছে যেখানে প্রক্সি গুলো এনাবেল করা যায়, বাট বাজারে এখন সবচেয়ে পপুলার এই দুইটাই আছে, জুল প্রক্সি আর ক্লাউড গেটওয়ে। জাভার সাথে খুব ইজিলি যায়। বাট আপনি আপনার পাইথন বা লারাভেল অন্য কোথাও অন্য প্রক্সিও ইউজ করতে পারেন, তাদের সাথে কম্পিটেবল। আই হ্যাভ নো আইডিয়া, আই মিন ওইভাবে আইডিয়া নাই অন্য প্ল্যাটফর্মগুলোর জন্য। তো দিস ইজ দ্য থিং। এতটুকু কোডে আমার গুড ইনাফ, আমার জুল এনাবেল হয়ে যাচ্ছে বা এই রাউটিং ক্যাপাবিলিটি চলে আসতেছে। আমরা সাধারণত যেটা আমি লারাভেলে আমরা করে থাকি যে আমাদের ওই কম্পোজার দিয়ে আমরা একটা ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে দিই। কম্পোজার রিকোয়ার দিয়ে একটা কমেন্ট দিতে হয়, ওটা দিয়ে ইনজেক্ট হয়ে যায়। ঠিক সিমিলারলি আমরা জাস্ট এখানে ওই আপনার ওই ব্লকটা কোড ব্লকটা লিখলে অটোমেটিক জুলটা পেয়ে যাবে, তাই তো? একই যদি থাকে আর কি তৈরি করা ওদের কোনো প্লাগইন, নালে প্লাগইনটা লিখতে হবে, যেমন এখানে লেখা আছে এই জন্য আমরা পাচ্ছি। সো আপনার এই কম্পোজারের মতো এখানেও ম্যাভেনে, জাভাতে ম্যাভেন, এখানে আমি ডিপেন্ডেন্সি ডিক্লেয়ার করে দিলাম। আর এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে গেল যে অ্যাপ্লিকেশন স্টার্টআপে আমি ওর এই যে প্লাগইনটা এনাবেল করে দিলাম। এটা ওর ফ্রেমওয়ার্কে কোড করা আছে, ওই কোডে আর আমরা যাচ্ছি না যে হ্যাঁ জুল প্রক্সি এনাবেল। তো জুল প্রক্সি এনাবেল হওয়ার মানেটা কি বোঝানোর চেষ্টা করতেছিলাম। প্রক্সি এনাবেল হওয়া মানে হলো এই ওয়েব সার্ভারে একটা এক্সট্রা রাউটিং, একটা রাউটিং এবং ফিল্টারিং ক্যাপাবিলিটি তৈরি হয়েছে রিকোয়েস্টের উপর। এটাই হলো ওই প্রক্সিটা দিল, এমবেড হওয়ার কারণে এই ক্যাপাবিলিটিটা আমরা পাইলাম। আর যেহেতু জুল এখানে আছে, এই জুলে আরেকটা ক্যাপাবিলিটি আসবে খুব সহজেই, সে কনসোলের সার্ভিস ডিসকভার করতে পারবে বা কনসোলের সাথে কমিউনিকেট করতে পারবে এবং লোড ব্যালেন্সিং করতে পারবে। তাহলে এই 4-5টা ক্যাপাবিলিটি আমরা দেখতেছি যে রাউটিং পাচ্ছে, ফিল্টারিং পাচ্ছে, সে লোড ব্যালেন্স করতে পারতেছে এবং সে ডিসকভারির সাথে কমিউনিকেট করতে পারছে। ডিসকভারি বলতে আমরা এখানে কনসোল বুঝাচ্ছি, যেখানে আমাদের রেজিস্ট্রি, অল দা সার্ভিসেস এর রেজিস্ট্রি থাকে। তো এই জিনিসটাও এনাবেল করা মানে আমরা এই 4টা ফিচার পেয়ে যাচ্ছি। এখন যদি আমি একটু কাস্টমাইজ করতে চাই এটাকে, যে আমি ডিফল্ট যে জুলের ক্যাপাবিলিটি আছে সেখানে আমি একটু আমার একটু অ্যাপ্লিকেশন ওয়াইজ আমার কিছু ক্যাপাবিলিটি আমি কাস্টমাইজ করতে চাই, তো আমরা কনফিগারেশনে যাব। কনফিগারেশনে গেলে আমি এখানে যেমন সিম্পল দেখাচ্ছি যে জুলের একটা কনফিগারেশন আমি দিয়ে দিছি। এটা এক এক ফ্রেমওয়ার্কে এক এক রকম হবে। স্প্রিং এর জন্য দিস ইজ হোয়াট আই মিন, হাউ ইউ হ্যাভ টু ডু দিস। তো জুলের এই প্রপার্টি গুলো আপনি বলে দিতে হবে যে জুলের সেন্সিটিভ হেডার কুকি এবং সেট কুকি, এই দুইটা যদি আমরা বলে দেই, ইউ ক্যান সি ডিটেইল ইন জুল ডকুমেন্টেশন, তাহলে সে অথরাইজেশন হেডারটা পাস করবে রিকোয়েস্টের সাথে। ফিল্টারে হেডারগুলোর মধ্যে অথরাইজেশন হেডারটাকে সে ডাউনস্ট্রিমে পাস করবে। এবং আমি বলে দিচ্ছি যে সব ধরনের সার্ভিসকে ইগনোর করো, শুধুমাত্র সার্ভিস 1 কে এনাবেল করো। সুতরাং সে শুধু সার্ভিস 1 এর জন্যই একটা রাউট ক্রিয়েট করবে। এই সার্ভিস 1টা হচ্ছে গেল আমাদের ডকারে যে নামে ডিক্লেয়ার করতেছি আমরা ডকার প্ল্যাটফর্মে, সেই রেজিস্ট্রিতে, কনসোলের রেজিস্ট্রিতে যে নামে রেজিস্টার থাকবে সেই নামটা। এবং সেখানে আমরা বলে দিচ্ছি যেহেতু আমাদের সার্ভিস 1 কনটেক্সট পাথ আছে, সেখানে যেন স্ট্রিক্ট প্রিফিক্স না করে, যেন প্রিফিক্সটা রাখে, কারণ নাহলে আমাদের কনটেক্সট পাথ পাবে না। এটা আমরা সার্ভিস 1 যখন দেখবো, আমাদের সার্ভিস 1 আমরা কনটেক্সট পাথ দিয়ে ছাড়ছি, সার্ভিস 1 নাম। সো দিস ইজ গুড ইনাফ, এতটুকু হলে গুড ইনাফ। আর যদি কেউ অ্যাডভান্স করতে চায়, কমেন্ট করা আছে, আমরা হিস্টেরিক্স ইউজ করতে পারি, সার্কিট ব্রেকার, বা আমাদের এটাকে বলতে পারি আমরা ফল ব্রেক। যদি এত সেকেন্ডের মধ্যে না পায় তাহলে কি মেসেজ দিবে। আমরা ইচ্ছা করে লোড ব্যালেন্সিং কেও আরো ডিটেইলে গিয়ে কনফিগার করতে পারি, এবং আমরা চাইলে এই জুলের আরো ডিটেইল কনফিগারেশন করতে পারি, টাইম আউট, কতগুলা কানেকশন সে হোল্ড করবে। তো এই ধরনের ডিটেইল কনফিগারেশন জুলের সাইটে আছে, এখানে লিংকও আছে, আপনারা গিয়ে চাইলে you can go in detail, but আমাদের এখন বেসিক বোঝার জন্য ইন্টিগ্রেশন হয়ে গেছে, গুড ইনাফ। ডিফল্ট তে এতটুকুই দরকার। আমি সার্ভিস 1 কে অ্যাক্সেস করতে চাই জুল থেকে, জুল দিয়ে ফ্রন্ট এন্ড 1 থেকে। সো ফ্রন্ট এন্ড 1 থেকে সার্ভিস 1 এর যাওয়ার জন্য বা কল করার জন্য আমার এই এতটুকু গুড ইনাফ।
I mean more than good enough. So আমি ডিপেন্ডেন্সি ডিক্লেয়ার করলাম, আমি ফ্রন্ট এন্ডে জুলকে এনাবেল করলাম এবং আমি কনফিগারেশনে জুলকে বলে দিলাম। এখন আমার কাজ হচ্ছে গেল জুল ইজ দেয়ার, তাহলে আমাদের এই পারপাসটা সার্ভ হয়ে গেল যে আমাদের জুল ইজ দেয়ার, এতটুকু আমার হয়ে গেল। এখন আমার টোকেন রিলে করব, যে আমার ফ্রন্ট এন্ড ওয়ানে যখন আমি আমার এসএসও দিয়ে কি ক্লব থেকে অথেন্টিকেট হইলাম, অথেন্টিকেট যখন হইলাম, এই অথেন্টিকেট হওয়ার পরে যে টোকেনটা আমি পাইছি টোকেনটা পাস করতে হবে। এই জন্য আমরা একটা সিম্পল আগে একটা ইউটিল ক্লাস লিখে দিই। এই ইউটিল ক্লাসটা যেটা করে যে আমাদের যে এসএসওর যে ক্লায়েন্টটা আমরা বানাইছি, অর্থাৎ কি ক্লকের যে ক্লায়েন্ট আমাদের এই ফ্রন্ট এন্ড ওয়ানে আছে, সেটা যেহেতু আমাদের রান টাইমে আছে, সেটাকে আমি নিয়ে নিলাম। সেখান থেকে আমি টোকেনটাকে পাওয়ার চেষ্টা করলাম। অনেক রকমের টোকেন হতে পারে, O2 টোকেন হতে পারে, GWT টোকেন হতে পারে। তো আমাদের নরমাল এটা O2 টোকেন, সেই টোকেনটাকে আমি অ্যাক্সেস টোকেনটাকে নিব, নিয়ে কিছু কাজ আছে, যদি এক্সপায়ার্ড হয় রিফ্রেশ করব। আলটিমেটলি আমার এই একটা মেথড দরকার, গেট অথরাইজেশন হেডার। তো এটা ছোট্ট একটা মেথড লেখা আছে যাতে আমি রিকোয়েস্ট থেকে, ইনকামিং রিকোয়েস্ট থেকে আমি টোকেনটাকে গেট করতেছি, অথরাইজেশন হেডার, যাতে আমি পরবর্তী রিকোয়েস্টে এটাকে এমবেড করে দিতে পারি। ছোট্ট একটা ইউটিল রেখে রাখলাম। এই ইউটিলটা ইউজ করে আমি একটা ফিল্টার লিখলাম। এই যেটাকে বলতেছিলাম রাউটিং এ ফিল্টার। ফিল্টার বলতে বোঝাচ্ছি যে সে কোন ধরনের হেডার রাখবে রাখবে না, রিকোয়েস্ট একটু কাস্টমাইজ করা, পাঠানোর আগে, অপর প্রান্তে পাঠানোর আগে একটু কাস্টমাইজ করা, এই ফিল্টারিং করা। সেই ব্যাপারটা এই জুল ফ্রেমওয়ার্কের জন্য বা জুল প্রক্সির জন্য জুলের ফিল্টার অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেওয়া আছে, যে যেটা কিভাবে আমাদের জুলে আমি ফিল্টার অ্যাড করতে পারি। সেটা আমরা যেখানেই করি, যেই প্ল্যাটফর্মে করি, আমার এইভাবেই করতে হবে জুলের নিয়ম মেনে। সুতরাং জুলের এই একটা অ্যাবস্ট্রাক্ট ফিল্টার থেকে আমি একটা ফিল্টারকে এক্সটেন্ড করে বানালাম, নাম দিলাম টোকেন রিলে ফিল্টার। এই ফিল্টারে তেমন কোনো কাজ নাই, একটা এটা হলো ওর অ্যাবস্ট্রাক্ট মেথডটা যেটা এক্সিকিউট হবে, রান নামে একটা মেথড আছে, সেটাকে আমি বলে দিলাম যে তুমি এই হেডার ইউটিল যেটা আমি বানাইছি, এটাকে এই টোকেন রিলেটা কনস্ট্রাক্ট হওয়ার সময় আমি এটাকে মেম্বার হিসাবে ইনজেক্ট করে দিলাম। তাহলে আমি এখন টোকেন রিলেতে আমার এই হেডার ইউটিল ক্লাসটা আছে। এবার এই হেডার ইউটিল ক্লাসটা থেকে আমি ওই ওর গেট অথরাইজেশন হেডারটা কল করলাম, করে এই জুল রিকোয়েস্ট হেডার, অ্যাড জুল রিকোয়েস্ট হেডারে আমি এই টোকেনের ভ্যালুটা পাস করে দিলাম। সো এই পাস করে দেওয়ার কারণে এখন যেটা হবে, ওর হেডারের সাথে জাস্ট আমি আপনার ওই আমার টোকেনটাকে অ্যাড করে দিলাম, তাই তো? যখন রিকোয়েস্ট যাচ্ছে, হ্যাঁ, আমি আর কিছুই করি, জাস্ট সিম্পল একটা ব্যাপার, যে আমি জাস্ট ওর নেক্সট যে রিকোয়েস্টটা যাচ্ছে সেখানে আমি হেডারটাকে এনশিওর করলাম যেন এটা এমবেড হয়ে যায়, বিআরআর টোকেন হিসেবে যেন যায়, পাস হয়। এতটুকুই কাজ। এরপরের কাজটা হচ্ছে গেল একটু সিম্পল, যে আমরা এটা স্প্রিং ফ্রেমওয়ার্কে বিন হিসাবে ডিক্লেয়ার করেছিলাম। এই রিলে ফিল্টারটা বিন হিসাবে, যাতে অবজেক্ট হিসাবে অ্যাভেলেবল থাকে, নতুন করে কনস্ট্রাক্ট করতে না হয়, একদম কনস্ট্রাক্ট করে অবজেক্ট হিসাবে রেডি থাকে, বিন হিসাবে এটা স্প্রিং ফ্রেমওয়ার্কে ডিক্লেয়ার করেছিলাম। সো এই দুইটা কাজই আমাদের, তিনটা কাজ আসলে। তাহলে আমার একটা মেথড লেখা লাগছে, যে মেথডটার ভিতরে আমি এই একটা O2 সেশন থেকে কিভাবে আমি টোকেনটা গেট করব, এই অথরাইজেশন হেডারটা ইনকামিং রিকোয়েস্টটা থেকে ফ্রন্ট এন্ড ওয়ানে যে রিকোয়েস্টটা আসছে সেখান থেকে কিভাবে আমি টোকেনটা গেট করব, সেই টোকেনটা কিভাবে আমরা নেক্সট রিকোয়েস্টে পাস করব, ইনজেক্ট করব, এবং সেটা কিভাবে স্প্রিং ফ্রেমওয়ার্কে অ্যাভেলেবল। বাস, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে সিমিলার কিছু একটা থাকবে, কোড কনভেনশন একটু ডিফারেন্ট হবে, বাট এই কাজটাই করতে হবে। টোকেন যদি আমার রিলে করতে হয় একটা থেকে আরেকটা থেকে, সেটা জুল প্রক্সি ইউজ করি আর যেই প্রক্সি আমি ইউজ করি, আমার এই কাজটা করা হবে। এতটুকু কাজ হলো আমার, এতটুকু কাজ যদি হয়, বাকিটা আমার এখানে করা আছে স্প্রিং ফ্রেমওয়ার্কে, সার্ভিস ওয়ান কেসে দেখবে। আমরা এখন এটা যাই, সামনে আগাই। আচ্ছা মানে ভাই, এখানে আমরা কি একটা প্লাগইন তৈরি করে নিলে হতো না, যে এটা প্লাগইনের মতো, সে ওই প্রক্সিটাই যে কোডটা আমরা লিখতেছি বিনের মধ্যে, একটা প্লাগইন টাইপ কি করা যেত এখানে? আর প্লাগইন করাই আছে,
আচ্ছা যেহেতু জুল নিজে একটা প্লাগইন হিসাবে আসছে, তো আচ্ছা আমি চাইলে যেটা করতে পারতাম যে এই টোকেন ইউটেল আর এখন যদি আমার যেমন হ্যাঁ ফন্টেন 1, এখন আমার এখানে ফন্টেন্ট আছে 4টা, আমি তো প্রত্যেকটার সাথে জুলকে হয়তো বা এমবেড করা লাগবে। আমি তো জানি না প্রজেক্টের স্কোপ কত, অথবা অনেক প্রজেক্ট একটা ফন্টেন্ট হলেই হয়ে যায়, অনেক 2টা ফন্টেন্ট লাগে। আমরা যেহেতু বলছি প্রত্যেকটা ফন্টেন্টই আমরা একটা করে এপিআই গেটওয়ে দিব, যাতে সে তার মতো করে সার্ভিস অ্যাক্সেস করতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ওই যে শেয়ার্ড জার বলি বা শেয়ার্ড লাইব্রেরি, যেটাকে আমরা নাম দিতে পারি টোকেন রিলে শেয়ার্ড লাইব্রেরি, যেটা আমার বারবার আর তখন লেখা লাগতো না। তখন আমি প্রত্যেকটা ফন্টেন্টেই এই যে পমে গিয়ে ডিপেন্ডেন্সি হিসাবে তাকে বলে দিতে পারতাম। এটা আমরা করতে পারতাম, যেটা আপনি বলতেছেন সেটা করতে পারতাম। সেই ক্ষেত্রে হয়তো আমাদের এই 3-4টা ক্লাস যেগুলো আমরা লিখছি, এগুলো তাহলে আমার প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ না করে আমি জাস্ট তখন করে দিতাম, অথবা চাইলে আমি অ্যানোটেশনও তখন ইউজ করতে পারতাম। যেখানে এখানে অথবা বলে দিতেই হলো, তখন আমি হয়তো একটা অ্যানোটেশন বানিয়ে দিতে পারতাম এনাবেল টোকেন রিলে, এরকম যদি কিছু একটা এটা যদি কাস্টম বানায় নেই, এরকম একটা কিছু বলে দিলে তখন দেখা যাবে ওই লাইব্রেরিটা আমি অ্যাড করে দিলে বাকিটা সে করে নিচ্ছে। এইভাবেই ফিচার গুলো অ্যাড হয়, এইভাবেই করে স্প্রিং হোক বা অন্য ফ্রেমওয়ার্ক, যদি আমি জানি না অন্যরা কিভাবে করে, বাট এটাই এখন প্যাটার্ন। যদি কোনো শেয়ার্ড অ্যাক্টিভিটি থাকে, শেয়ার্ড অ্যাক্টিভিটি গুলো একটা ডিপেন্ডেন্সি হিসেবে তৈরি করে সেটাকে আসলে একটা ফিচার হিসাবে এনাবেল করতে পারার ক্যাপাসিটি, সুইচ অন অফ এর ব্যবস্থা করে দেওয়া। চাইলে সুইচ অন করা যায়, চাইলে সুইচ অফ করা যায়, যেটা এটার মাধ্যমে হয়েছে আসলে। দ্যাটস এ ভেরি গুড আইডিয়া বেসিক্যালি, বাট হ্যাঁ এটা যারা করতে চান করে দেখতে পারেন। বাট আমরা যেহেতু আজকে দেখাতে যাচ্ছি কিভাবে টোকেন রিলেটা কাজ করে, দ্যাট ইজ দ্য থিং। আমরা অপটিমাইজ করতে চাইলে আসলে সার্ভার ঠিক বলছে, আর অনেক অপটিমাইজ করা যাবে, বাট দিস ইজ দ্য থিং। তো আমরা এখন যেটা দেখতে চাই সেটা হলো যে ফন্টেন্ট 1টা আমরা তাহলে ছাড়লে আমরা দেখি যে জুল সহ এটা স্টার্ট হয়ে আমাদের কাজ করে কিনা। তাহলে এটা কিভাবে ছাড়তে হলে আমাদের এই যে হাসওয়ার্মে অলরেডি আমাদের অ্যাপের ডকার রেডি করা আছে, সেটা আমার স্টার্ট দিলেই হয়ে যাচ্ছে আসলে, তাই না? তাহলে আমি ডকার স্টেট ডিপ্লয় আমার অ্যাপস গুলো ছেড়ে দিই। অ্যাপস গুলো যদি আমরা ছেড়ে দেই, কনসোল ডিসকভার করে হেলদি যদি বলে, দেন ইট উইল বি গুড টু গো ফর দ্য নেক্সট অপারেশন। আচ্ছা, তাহলে ফন্টেন্ট এন্ড ফন্টেন্ট 2 দুটারই হেলথ ওকে পাইতেছে কনসোল, সে কল করে দেখছে। তো এখন আমাদের পরবর্তী যে ব্যাপারটা, আমরা সার্ভিস 1 ছাড়ার আগে যেটা দেখতে পারি চাইলে, যে এটা আপ হয়েছে কিনা, তাই না? অ্যাপ 1, হ্যাঁ এই যে আপ হয়েছে এবং লগ ইন করতে চলে গেছে এখানে। আমরা যদি ঢুকতে চাই, এখন আমার সার্ভিস গুলা তো আসলে এখনো আমি ছাড়ি নাই, এখনো স্টেকে আপাতত অ্যাপস আছে, কোনো সার্ভিস ছাড়া নাই। এবার তাহলে আমি সার্ভিস গুলো ছেড়ে দিই। 2টা সার্ভিস করা আছে আমার, আমি সার্ভিস গুলো একটু দেখি। ব্যাকএন্ডস এর ভিতরে একটা মাইক্রো সার্ভিস করা আছে এখানে, এর এসআরসি তে যাই আমরা, এখানে কি কি করণীয় আছে যদি সে নিজে মানে জুল যদি ওর কাছে রিকোয়েস্ট আসে কি করা লাগবে। সিম্পল একটা কাজই ছিল, আমার টোকেনটা ভ্যালিডেট করতে হবে। তো সেই জন্য আমার এখানে জাস্ট এই যে ওতে রিসোর্স সার্ভার হিসাবে গুড ইনাফ, যে সে একটা রিসোর্স সার্ভার বা মাইক্রো সার্ভিস। এবং এখানে আমাদের যে জিনিসটা আছে আমরা বোঝার জন্য এখন অ্যাটলিস্ট এই যে সার্ভিস একটা বানানো আছে, তো এই সার্ভিসটা পরে দেখবো আমরা। একটা সিম্পল সার্ভিস হলো ইনফো, যেখানে আমি জাস্ট কোনো ডিটিও না বা কোনো অবজেক্ট না, জেসন না, জাস্ট একটা স্ট্রিং পাস করাচ্ছি হ্যালো সার্ভিস 1। এই পার্টটা আমরা পরে বুঝবো ইন্টারকমিউনিকেশনের জন্য। হ্যালো সার্ভিস 1 কি? হ্যালো সার্ভিস 1 একটা এপিআই এন্ড পয়েন্ট ইনফোতে হিট করলে আমি পাবো।
এটা একটা সার্ভিস চলতেছে, কিন্তু আমি এই সার্ভিসটা ডিরেক্ট কনজিউম করতে পারবো না, কারণ এটা এক্সপোজ করা নাই কোথাও। তো এটাকে আমার অবশ্যই কোন এপিআই গেটওয়ে হয়ে যেতে হবে, সুতরাং আমার কোনো একটা ফ্রন্ট এন্ড হয়ে যেতে হবে। তো যদি চাইতে হয় সেক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা কাজ যেটা করে দিলাম সেটা হলো যে ওর ভ্যালিডেশনের ব্যবস্থা করে দিলাম কি ক্লকের এগেইনস্টে বা অথরাইজেশনের এগেইনস্টে। এখানে 3টা এন্ড পয়েন্ট আমি ফ্রি রাখছি, পারমিট অল, পারমিশন লাগবে না, আর বাকি যে কোনো ইউআরএল আসলে সেটাকে আটকাই দিই। সুতরাং এখানে যেহেতু আমি এপিআই এন্ড পয়েন্ট দিছি, তাহলে এপিআই এন্ড পয়েন্ট বেসিক্যালি অথেন্টিকেশন লাগবে। হ্যাঁ, যেহেতু এটা পারমিটেড না, অথেন্টিকেশন লাগবে, সুতরাং সে যেটা করবে অথরাইজেশন সার্ভারের যে জিডব্লিউডি টোকেন ভ্যালিডেশনে যাবে। এই জিডব্লিউডি টোকেন ভ্যালিডেট করার জন্য যে লাইব্রেরি আছে সেখানে এই যে একটা পাথ, এইখানে আমরা যদি কনফিগারেশনে যাই আমরা বলে দিয়ে রাখছি এই যে সার্টিফিকেট। হ্যাঁ, সার্টিফিকেট মানে পাবলিক কি, তাই না? যে একটা কি এখানে এক্সপোজ করে রাখছি কি ক্লক, ওইটার এগেইনস্টে সে একটা ডিকোডার ইউজ করবে যাতে টোকেনটা চেক করার জন্য। হ্যাঁ, তো এই যে ডিকোডার এই পাথে এই ইউআরএল এ গিয়ে সে এই টোকেনটা সহ ডিকোড করে দেখবে। এটার মেকানিজম আছে, আমরা ডিটেইলে যেতে চাচ্ছি না, এটা জাস্ট করবে। আমি যদি আর একটু অ্যাডভান্স কিছু করতে চাই অথরাইজেশন নিয়ে, সেটা আমি করতে পারবো। করার জন্য আমাদের বুঝতে হবে কি ক্লকে আমরা রোল দিতে পারি, কি ক্লক বলে। হ্যাঁ, আচ্ছা মানা ভাই, যে সার্টিফিকেটটা এক্সপোজ করা আছে সেটা তো পাবলিক সার্টিফিকেট, তাই না? হ্যাঁ, একটা কি এর একটা সার্টিফিকেট এক্সপোজ করা আছে এই কি ক্লকের। আচ্ছা, এই তাহলে এই ঠিক আছে। স্ট্যান্ডার্ড আছে, এগুলাকে অনেক কাস্টমাইজও করা যায় চাইলে। ঠিক আছে, এই ক্লায়েন্টের জন্য একটা কি এক্সপোজ করা আছে, এইটার এগেইনস্টে সে তার টোকেনটাকে ভ্যালিডেট করতে পারে যেটা তারই আচ্ছা কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যেহেতু এটা আরো পাবলিক advanced- সার্টিফিকেট, এটা তো কোনো সিকিউরিটির ব্যাপার নাই যে এটা এক্সপোজ হয়ে গেল। কি না ক্লকের না না, এটা ওটা তো ব্যাপার না, ওটা তো এক্সপোজই, সার্টিফিকেট হ্যাঁ হ্যাঁ, এক্সপোজ। সেটা আমার টোকেনটা এই সার্টিফিকেটের এগেইনস্টে তখন ভ্যালিডেট করছে সে। তো এখন যেটা এখানে মূল ইস্যু, চাইলে আমরা এটাকে আরো কাস্টমাইজ করতে পারি, তো আমরা ওইটা অত ডিটেইলে যেতে চাচ্ছি না। বাট আমাদের যে জিনিসটা বোঝা দরকার, যদি আমি কাস্টমাইজ করতে চাই, আমি এক ধরনের কাস্টমাইজ করতে পারি রোল ওয়াইজ, যে আমি অনেক রকমের রোল দিয়ে রাখলাম, অ্যাডমিন রোল ক্রিয়েট করলাম, আরো ধরেন ইউজার, হ্যাঁ ইউজার, এই ধরনের অনেক রোল ইউজ করতে পারি। করে আমি চাইলে ইউজারদেরকে সেই রোল অ্যাসাইন করে রাখতে পারি। যেমন এখানে ইউজার আছে, অ্যাডমিন আছে, এই রোলগুলো আমরা অ্যাসাইন করে রাখতে পারি। এবং সেই রোল ওয়াইজ যদি আমি তখন কোনো একটা পেজ বা রিসোর্স বা কোনো একটা এন্ড পয়েন্ট এক্সপোজ করতে চাই, সেক্ষেত্রে আমার এই রোলের ম্যাপিং লাগবে। এবং লাগলে তখন আমি এখানে চাইলে এরকম হ্যাজ অথরিটি বলে ওই রোলটা বলে দিতে পারি, যে রোল অ্যাডমিন যদি থাকে তাহলেই কাজ করবে, নাহলে কাজ করবে না, এতটুকু বলে দিলেই হবে। স্প্রিং সিকিউরিটি সেটাকে করে নিচ্ছে। এখানে যেহেতু স্প্রিং সিকিউরিটি এবং কি ক্লকের রোল ম্যাপিং হইতেছে, তো কি ক্লক থেকে রোলগুলি নিয়ে এসে স্প্রিং সিকিউরিটির কনভেনশনে আমাকে এটা ম্যাপ করতে হবে। এই ম্যাপিং এর জন্য ছোট্ট একটা রোল ম্যাপার আছে, আমরা জাস্ট লিখে রাখছি এখানে, এটাকে আরো ইউ ক্যান হ্যাভ স্ট্যান্ডার্ড ওয়েতে। বাট দ্য থিং ইজ দ্যাট এই জিডব্লিউডি টোকেন থেকে, জিডব্লিউডি টোকেন আমরা জানি অনেকগুলো ক্লেম থাকে, এই ক্লেম গুলা থেকে রিল অ্যাক্সেসটা গেট করতে হবে, গেট করে রোলটা গেট করতে হবে। রোলটা গেট করে তখন স্প্রিং সিকিউরিটি একটা কনভেনশন হচ্ছে সেই রোলগুলোর আগে এই রোল কথাটা রাখে, নাহলে সে এটাকে রোল হিসাবে ট্রিট করে না। তো আমরা এই জন্য এই স্প্রিং সিকিউরিটির সাথে অ্যাডজাস্ট করার জন্য ওই রোলগুলাকে, আই মিন কি ক্লকের রোলগুলাকে রিড করে ও কি কি রোল পারমিট করা আছে এই রোলগুলোকে এই কনভেনশনে জাস্ট ম্যাপ করে দিচ্ছি। এরকম আরো যদি কিছু করতে চাই আমরা করতে পারবো এই অথেন্টিকেটরে। তো আমি একটা কাস্টম অথেন্টিকেটর এখানে অ্যাড করছি, এখানে জাস্ট আপাতত রোল ম্যাপ করছি, কিন্তু এখানে যদি আমি আরো ডিটেইল লেভেলের চেক দিতে চাই, ইউজারের নাম, রিলেটেড কিছু একটা বা বয়স, অনেক কিছু যেগুলো আমরা টোকেনে হয়তো বা রাখছি, চাইলে টোকেনকেও কাস্টমাইজ করা যায়, টোকেনের ভিতরে অ্যাট্রিবিউট অ্যাড করা যায়।
এবং অনেক কিছু অ্যাড করা যায় কি ক্লকের, এগুলো কাস্টমাইজ করে নিলে এবং আমি এখানে যে টোকেন রিড করতে পারি, আমি ওই অথেন্টিকেশনকে আমার মতো বা বিজনেসের মতো করে সাজাতে পারবো। আপাতত আমরা এত ডিটেইলে যাচ্ছি না, আমি আপাতত একটা ভ্যালিডেশন দেখাচ্ছি যে টোকেনটা ভ্যালিডেট করা, যে ভ্যালিড টোকেন কিনা এটা, এবং এটাতে চাইলে আমি রোলগুলা নেওয়া। তো এই কাজটা করতে হবে আমার সার্ভিস এন্ড পয়েন্টে। সার্ভিস এন্ড পয়েন্টে যেহেতু সিকিউরিটি কনফিগারেশনে আমি জাস্ট এই টোকেন ভ্যালিডেশনটা এন্ড করে দিলাম, এতটুকুই বাড়তি কাজ লাগছে আমার, এখানে তেমন কিছু নয়। আর একটা সার্ভিস আপাতত আমি এখানে সিম্পল একটা সার্ভিস এক্সপোজ করলাম API/info তে। আমি এখন আশা করব ফ্রন্ট এন্ড 1 থেকে আমি এই ইনফোটা অ্যাক্সেস করতে পারবো, এবং সেই জন্য আমার কি করা লাগবে, লগ ইন করা লাগবে। লগ ইন ছাড়া আমি কি করতে পারবো না, এই এন্ড পয়েন্টে এক্সপোজ করতে পারবো না। দ্যাটস দ্য মেইন কন্ডিশন। তাহলে আমরা এখন যেটা করি, সার্ভিসগুলো ছাড়ি। সার্ভিসগুলো আছে কোথায়? সার্ভিসগুলো আমাদের আসে গেলে এজের ভিতরে হাসওয়ার্মে এই যে সার্ভিস নামে আমরা একটা কম্পোজ করে রাখছি। এখানে দুইটা সার্ভিস ছাড়া আছে একই রকমের, জাস্ট দুইটা সার্ভিস ছাড়া আছে একই রকমের, দেখাই আমরা। সার্ভিস 1 আর সার্ভিস 2, সার্ভিস 2 তো একই জিনিস, কিছুই নেই, জাস্ট এখানে লেখাটা সার্ভিস 2। দুইটাতে একটা করে জাস্ট এপিআই এক্সপোজ করে রাখি। এখন এই দুইটা সার্ভিসকে আমরা ছাড়ি। আচ্ছা, স্প্রিং বোর্ডে এই রেস্ট কন্ট্রোলার, ওই পাইথনে, লারাভেলে আমি দেখছি কোথাও পার্থক্য নাই, একই রকম, জাস্ট এই ধরনের অ্যানোটেশন আর পাঠ দিলে হয়ে যায়। সো জাভা দেখে আলাদা কিছু চিন্তা করার দরকার নাই বা ভয় পাওয়ার কিছু নাই এখানে, যারা জাভার না। তো এখানে দুইটা ক্লাসই লাগছে, শুধু একটা ক্লাস এখানে, তাও আমি একটু বেশি কিছু লিখছি, এত কিছু লাগে না, জাস্ট এই অ্যাপ্লিকেশন রান লিখলেই হয়ে যাচ্ছে। মান্না ভাই, এই পিএইচপিও কিন্তু একই ধরনের কনভেনশন ইউজ করে, কারণ আমি দেখছি সিম্ফনি ফ্রেমওয়ার্ক পুরো স্প্রিং ফ্রেমওয়ার্ককে ফলো করে, ওই সমস্ত কনভেনশন গুলো, সমস্ত ফিচার গুলো নিয়ে আসার চেষ্টা করে। তো আমি মনে করি এই কোডটাকে ফলো করতে পারলে যারা পিএইচপি ডেভেলপার তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, কিরকম আমি তো অনেক কোড রিভিউ করে অনেক সময় তো মোটামুটি অনেক ফ্রেমওয়ার্কই দেখা লাগে। তো আমি খেয়াল করে দেখছি যে এভরিওয়ান ইজ সিমিলার এবং অনেক কম কোড করেই হয়ে যায়। তো সেটা এখানে তাই, জাস্ট রেস্ট কন্ট্রোলার বলে একটা রেস্ট সার্ভিস ডিক্লেয়ার করলো, হ্যাঁ, এরপরে ডাটাবেজের কানেক্টিভিটি, জেসন ডিক্লারেশন, ডিটিও, এগুলো প্রত্যেকটা জায়গায় একই রকম, যেই ল্যাঙ্গুয়েজে আপনি যান, ঠিক আছে, সব জায়গায় একই রকমের হবে। তো ওটার এক একটা লাইব্রেরি এক এক রকম হয়, সিনট্যাক্স একটু ডিফারেন্ট। তো হোয়াটএভার দ্য থিং ইজ, তো দুইটাতে আমি একটা করে সার্ভিস এক্সপোজ করলাম করে, এখন আমি সার্ভিসটা ছাড়ি, দুইটা সার্ভিসকে ছাড়ি। সার্ভিসগুলো ডিক্লেয়ার করা আছে, ও বানান ভবিষ্যৎ বড় করে লিখে ডিপ্লয় সার্ভিসেস, থেকে নাম নিয়ে সার্ভিসেস, সার্ভিস 1 আর সার্ভিস 2 ছাড়া। সো আমি যদি লগেও দেখতে না চাই, অ্যাটলিস্ট সার্ভিস 1 আর সার্ভিস 2 আপ হইছে কিনা এখান থেকে বুঝতে পারবো। এবং কনসোল ডিসকভার করবে, কনসোল ডিসকভার করে এখানে দেখাবে সে হেলদি কি না। সো ফার সো গুড। সো আমরা দেখতেছি সার্ভিস 1 দুইটা ইনস্ট্যান্স ছাড়ছে এবং দুইটা ইনস্ট্যান্সই হেলদি আছে। তো এবং সার্ভিস 2 রো আমরা দেখতেছি একটা ইনস্ট্যান্স খালি ছাড়া আছে, তাহলে এটা স্টেকে গেলে অবশ্যই সেখানেও পাইছে। এখানেও সার্ভিসগুলা এসে পড়ছে, দুইটা একটা তিনটা ছাড়া। এখন আমার দেখার বিষয় হচ্ছে গেল যে এই যে অ্যাপ 1 এ তো লগইন করেই আছি, তো আমি একটু এইটাকে কপি দিই, কপি দিয়ে ইনকগনিটো মোডে যদি যাই, অ্যাপ 1 এর পরে যদি এই ইউআরএলটা দেই, যেটা আমরা পাথ, সার্ভিস 1 হচ্ছে গেল ডিসকভারি করতেছে সার্ভিসের নাম, কন্টেইনারের নাম, আর এপিআই ইনফো আমরা দেখছি গেল রেস্ট কন্ট্রোলারের ছিল, হিট করলাম, সে কিন্তু অ্যাক্সেস দেয় নাই, সে আমাকে লগইন করতে বলতেছে। আর যদি আমরা এইখানে সেম জিনিসটা দেই, লগইন করা আছে অলরেডি, এখানে কিন্তু সে ডাইরেক্ট হ্যালো সার্ভিস 1 ওই লেখাটা নিয়ে আসছে। সো দিস ইজ দ্য থিং। এরকম আমি আরো সার্ভিস এক্সপোজ করতে পারি,
এবং চাইলে আপনারা সোয়েগারের প্লাগইন আছে, সোয়েগারের প্লাগইন যদি ইউজ করি সবার সাথেই আছে, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের ভিতরেই আছে। আমি এই কোর্সে যদি রাখি না এটা বা এই বুট ক্যাম্পে, বাট আপনি সোয়েগারের প্লাগইনটা অ্যাড করে রাখলে সেইগুলোকে আপনি আরো সুন্দর করে এই এন্ড পয়েন্টগুলো দেখতে পারবেন যে কি কি এন্ড পয়েন্ট এক্সপোজ আছে বা অ্যাপ 1 কি কি এন্ড পয়েন্টগুলো নিতে পারবেন। বাট থিং ইজ যেটা আমরা এখানে দেখাতে চাচ্ছিলাম যে টোকেনের যে ইস্যুটা ছিল, যে টোকেন না থাকার কারণে বা লগইন না থাকার কারণে এখানে আমাকে লক করে দিয়ে সে লগইন করতে পাঠিয়ে দিছে। আর যেহেতু লগইন করা আসি আমি, সে আমাকে এখান থেকে এটা অ্যাক্সেস করতে দিচ্ছে। আবার আমার তো অ্যাপ 2 তেও অ্যাক্সেস আছে, অ্যাপ 2 তেও তো আছে, কিন্তু অ্যাপ 2 তে যদি আমি এটা লিখি এই এন্ড পয়েন্টে অ্যাক্সেস করতে চাই তাহলে আবার পারবো না, কারণ ওইখানে ওর কাছে ওই যে আমরা জুল গেটওয়ে দিয়ে ওইভাবে অ্যাক্সেসটা এনেবল করা নাই ফ্রন্টেন্ড 2 এর কাছে। শুধুমাত্র আমি সার্ভিস 1টাকে এখন ইচ্ছা অ্যাক্সেস করতে পারতেছি এই ফ্রন্টেন্ড 1 দিয়ে। ইভেন আমি যদি এখন ফ্রন্টেন্ড 1 দিয়ে সার্ভিস 2 কে, আমি জানি সার্ভিস 2 লাইভ আছে, কিন্তু সার্ভিস 2 কে যদি অ্যাক্সেস করতে চাই, আমি জানি সার্ভিস 2 তো সেম এন্ড পয়েন্ট আছে, সেটাও পারবো না, কারণ আমরা এই কাজটা করে দিয়ে রাখছি হলো কন্টেন্ট 1 এর ভিতরে আমরা শুধুমাত্র বলছি তুমি সার্ভিস 1 কে অ্যাক্সেস করো, তাই না? সার্ভিস 1 কে অ্যাক্সেস করো, সার্ভিস 2 কে। তো এটার মাধ্যমে আমরা একটা কন্ট্রোল গেইন করলাম আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে সার্ভিসগুলোর উপরে। এখন যার যার বিজনেস লজিক ওয়াইজ আমরা আরো আগাইতে পারি এবং আমরা এই জিনিসটাকে ফার্দার নিতে পারি। সো দিস ইজ সামথিং টোটাল আমরা যে লেয়ারটা, এটাকে ফাইন টিউন কন্ট্রোল বলে, তাই না মান্না ভাই? যে আমি আমার হ্যাঁ অ্যাপ্লিকেশনের সমস্ত অংশগুলোর মধ্যে যে যাকে যেভাবে আমরা অ্যাক্সেস দিতে চাই আমরা সবকিছু এখানে করতে পারছি। এখানে এমন না যে ফ্রন্ট এন্ডে লগইন করে ফ্রন্ট এন্ড 2 তে লগইন হয়ে যাচ্ছে, কিন্তু ফ্রন্ট এন্ড 2 যে ব্যাক এন্ড কে পাবে আনটিল আমি এখানে কনফিগার করে না দিই, বা এখানে যদি আমরা ফায়ারওয়াল যদি ডিক্লেয়ার করতে চাই সেটা কি পারবো এখানে? ফায়ারওয়াল এখানে এটাই ফায়ারওয়ালের মতো কাজ করতেছে, এটাতে বিট অফ লাইক আমি যেহেতু সার্ভিস একটাকে দিলাম অ্যাক্সেস আটকে দিলাম না, তো সেটা তো আসলে আমার একটা ওয়ালই হইলো। এবং এই যে আমি যদি লগ দেখি এইখানে এই যে লোড ব্যালেন্সার কাজ করছে, লোড ব্যালেন্সারতে কাজ করছে, যে এই যে নেটফ্লিক্স এর লোড ব্যালেন্সার বেজ লোড ব্যালেন্সার কল হইছে, সে এখান থেকে ডাইনামিক সার্ভিস লিস্ট লোড ব্যালেন্সার কল করছে, এবং যেহেতু আমি সার্ভিস 1 রে কল করছি, এই যে সার্ভিস 1 কারেন্ট লিস্ট অফ সার্ভার, দুইটা সার্ভারকে সে পাইছে এই পোর্টে, এবং সে এখানে যে সার্ভারের স্ট্যাট দেখাচ্ছে, এবং এখানে সে যে কনসোলের সাথে কানেক্টেড হইছে সার্ভিস 1। সো এই যে লোড ব্যালেন্সিংটা যে কাজ করছে এখানে, এই কাজ করেই সে ফ্রন্ট এন্ড 1 এর 2 নাম্বার ইনস্ট্যান্স থেকে সে ওই যে কোনো একটাকে অ্যাক্সেস দিছে এখানে, ঠিক আছে? সেটার ডিটেইল যদি এখানে অত ডিটেইলে নাই, বাট এইভাবে অ্যাক্সেসটা গেছে এবং গেছে, হ্যাঁ এই যে এই সার্ভারে গেছে, তাই না? এটাও দেখা যাচ্ছে। তাহলে এখানে দুইটা সার্ভার ছিল 25 আর 24, তার মধ্যে থেকে সে 24 এ রিকোয়েস্টটাকে পাঠাইছে। তো এই যে লোড ব্যালেন্সিং কাজটা এটাও করলো এই জুলি, এবং এইটাই ফিল্টার সার্ভিস 1 এ যেতে পারতেছে, সার্ভিস 2 তে যেতে পারতেছি না। তারপরে যে সিকিউরিটি, যে আমার টোকেন রিলে টোকেনটা পাস করাইছি, এবং আমরা ফ্রন্ট এন্ড সার্ভিস 1 অলরেডি আমরা ভ্যালিডেশন দিয়ে রাখছি, যদি না টোকেন থাকে তাহলে সে কিছুই করতে পারবে না। সুতরাং আবার এই জুলের এখানে আমরা ফিল্টার দিয়ে টোকেনটাকে যাওয়ার ব্যবস্থা করছি, এটাকে টোকেন করতেছি। তো আমরা একটা ছোটখাটো এখন সবাইকে প্রশ্ন করি, বা কি যারা আছেন অলরেডি সেশনে যারা আছেন, কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করেন। লিসেনার আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সবাইকে মান্না ভাইকে জিজ্ঞাসা করতে পারেন, আর আমি এনকারেজ করব চ্যাট বক্সে প্রশ্নটা করার জন্য, আমি যাতে মান্না ভাইকে রিলে করতে পারি।
এটা যদি আমরা আপনার চিন্তা করতে থাকেন, হ্যাঁ থাকে। সো আমাদের পরের কাজটা হবে, এখন আমরা যেটা দেখবো সেটা হলো, আমরা দেখলাম ফ্রন্ট এন্ড থেকে মাইক্রো সার্ভিস অ্যাক্সেস করা, যেই মাইক্রো সার্ভিস আমরা চাই। এখন আমাদের কিছু কেস থাকে, যেমন ধরেন এইখানে এই ডেলিভারিতে যদি আমি হ্যান্ডেল করতে চাই, ডেলিভারি এই ফ্রন্ট এন্ডে যদি আমি অনেকগুলো সার্ভিস থাকে, তার মধ্যে দুইটা সার্ভিস থাকতে পারে। একটা সার্ভিসের নাম হয়তো ডেলিভারি সার্ভিস, একটা সার্ভিস বা ডেলিভারি কনফার্মেশন সার্ভিস, একটা নাম হতে পারে কাস্টমার সার্ভিস। সো এখন কাস্টমারের ডাটা যদি আমার দরকার হয় বা লিস্ট দরকার হয় বা কোনো একটা ইনফরমেশন দরকার হয়, আমি কি ডেলিভারি সার্ভিসের ভিতরে কাস্টমার সার্ভিস আবার বানাবো বা কাস্টমার ডিবি অ্যাক্সেস করব? আর যদি ডিবি আমি সেপারেট রাখি, তাহলে কাস্টমারের ডিবিতে কোনোভাবেই ডেলিভারি ডিবি পাবে না। দুই ডিবি, দুইটা মাইক্রো সার্ভিস আলাদা। যদি আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে করি, কিভাবে, আমি অনেকবারই প্রশ্ন পাইছি অনেকের কাছে যে ভাই কিভাবে এক সার্ভিস থেকে আরেক সার্ভিসের ডাটা আনবে। এটা একটা মেজর কনসার্ন। তো মেজর কনসার্ন অনেকে বলে আমি কি আবার এই কাস্টমার সার্ভিস এখানে লিখবো? তো এই কাস্টমার সার্ভিস আবার লিখবো না, এটা অবশ্যই আমরা প্রক্সি করব। যে আমি নতুন করে এখানে বিজনেস লজিকও লিখবো না, কাস্টমার রিলেটেড লজিক কাস্টমার মাইক্রো সার্ভিসেই আছে, কিন্তু সেখান থেকে আমার যতটুকু ডাটা লাগে সেই ডাটাটা আমি এখানে কোনো রকমের ডিবি কোয়েরি বা কোনো রকমের ডিবি অ্যাক্সেস না করে ওই সার্ভিস দিয়ে নিয়ে আসবো, এনে তারপরে এখানে কাজ করে নিব। ফ্রন্ট এন্ডদেরকেও যেন দুইটা সার্ভিস কল করা না লাগে, আলাদা আলাদা সেই ব্যবস্থা করে দেবো, যাতে এক সিঙ্গেল এন্ড পয়েন্ট থেকে সে পুরোটা পেয়ে যায়। তো সেই ব্যবস্থা করাটারে আমরা আসলে মাইক্রো সার্ভিসে ইন্টারকমিউনিকেশনের বেসিক্যালি অনেক আগে থেকে আমরা জানি এই ধরনের প্রোটোকল আমরা সার্ভিস প্রক্সি করার জন্য ইউজ করি। জাভাতে আরএমআই খুব পপুলার ছিল একসময়, রিমোট মেথড ইনভোকেশন, মানে সার্ভিস গুলো একে অপরের সাথে কমিউনিকেট করার জন্য এই যে প্রক্সি দিয়ে করবে, প্রক্সি দিয়ে করে আমার ফ্রন্ট এন্ড থেকে কোনো লজিক আর করতে হচ্ছে না, হ্যান্ডেল করতে হচ্ছে না, ওরা আমার এটা কিন্তু একটা খুব, আমি বলবো যে মানে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে আর অনেক ডেভেলপারের লাইফ ইজি করে ফেলবে জিনিসটা ইন্টিগ্রেট করা বিজনেস লজিক। এখন আমার কোনো কারণে ধরেন এই যে এখানে একটা মাইক্রো সার্ভিস বা একটা জিনিস বানাইলাম কাস্টমার মাইক্রো সার্ভিস, কাস্টমার মাইক্রো সার্ভিসে কাজ করতেছে ধরেন সেপারেট একটা টিম লিড বা সেপারেট একটা ডেভেলপার বা দুইটা ডেভেলপার, আর ডেলিভারিতে কাজ করতেছে ডিফারেন্ট দুইটা ডেভেলপার। তো এখন কাস্টমারকে অ্যাক্সেস করার জন্য সে যদি ডিফারেন্ট কোনো কোড লেখে, যেটা কিনা আসলে কাস্টমারের যে ওনার বা কাস্টমার ডিবির কাস্টমারের ডাটার যারা ওনার বা যারা ডেভেলপার তাদেরকে বাদ দিয়ে, তো দেখা যায় পুরো টিমটাকে অ্যাভয়েড করেই তখন ডেলিভারিটি এমন কিছু বানাই ফেলতে পারে যেটা আসলে প্রোডাক্ট ওনারের বা পুরো প্ল্যাটফর্মের এগেইনস্টে চলে গেছে, বা ওটা আসলে ওই কনস্ট্রেন্ট গুলো ফুলফিল করতেছে না। আর এটা তো একটা সিকিউরিটি ব্রিচও হয়ে যাচ্ছে, তাই না? এরকম সিকিউরিটি ব্রিচ, হ্যাঁ, অনেক বিশাল রকমের সিকিউরিটি ব্রিচ হতে পারে এবং কোয়ালিটি কনসার্ন হয়ে যেতে পারে, এবং আপনি দেখা যেতে পারে মাল্টি এন্ড পয়েন্ট, মানে মাল্টি পয়েন্ট হয়ে যাবে ডাটা অ্যাক্সেস একই জিনিসে, সাইলোস তৈরি হবে। সেক্ষেত্রে দেখা যাবে ম্যানিপুলেশনে যদি কোনো কারণে সে কাস্টমার ডাটা ম্যানিপুলেট করার অ্যাক্সেস পেয়ে যায় বা রেখে দেয়, সেটাও একরকমের রিস্কি হয়ে যাবে। দেখা গেল যে এইভাবে তো এটা এডিট বা আপডেট করার কথা না, কিন্তু দেখা যাবে ডেলিভারি এপিআই থেকে কোনো কারণে কাস্টমার অ্যাক্সেস করতেছে এবং আপডেট করে ফেলতেছে। সো যখনই আমরা এই ধরনের মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যাব, এই জন্যই বলে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যদি আমরা ঠিকমতো না করি, ইট ক্যান বি মোর কেওটিক। আপনি একটা মাইক্রো সার্ভিসের জন্য যাদেরকে ওনারশিপ দিচ্ছেন, যে টিমটাকে, ওই টিমটার ডেটা সহ সবকিছুরই ওনারশিপ। আমি যদি ওই ডেটা বা ওই সার্ভিসের কোনো বিজনেস লজিক বা ডেটা নিয়ে কিছু করতে চাই, ইট শুড বি সোললি ডিপেন্ডেন্ট অন দোজ টিম। তারা এলাও করলে তাদেরকে বলি, এপিআই এক্সপোজ করি, তাদের দিয়ে হইতে হবে। মানে তাদের একটা সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি বলে না, ওই সিঙ্গেল পয়েন্ট দিয়েই কিন্তু এন্ট্রি হইতে হবে। আমরা কোনো ফার্দার কোনো এন্ট্রি পয়েন্ট রাখবো না। এটা সিকিউরিটি ব্রিচও, আবার যদি একটা অ্যাপ্লিকেশনে যদি কোনো কারণে ভালনারেবিলিটি বা কোনো বাগের কারণে কোনো কিছু এক্সপোজ হয়ে যায়, অন্য অ্যাপ্লিকেশনটাও এক্সপোজ হয়ে যাবে কিন্তু আমরা যদি এটা রাখি। এটা একটা খুব চমৎকার একটা আর্কিটেকচার আমি মনে করি এই আর্কিটেকচার। এইজন্য আমার এই একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসে কন্ট্রাক্ট হয়ে যেতে হবে, মানে কন্ট্রাক্ট করে যেতে হবে, এপিআই কলিং এর থ্রুতে যেতে হবে, ডাইরেক্ট আমি অ্যাক্সেস করব না, বা ডাইরেক্ট ওই মাইক্রো সার্ভিসের ডিবি বা রিসোর্স বা কোনো কিছু আমি ডাইরেক্টলি আমার এখানে কোড করব না।
তো আমি কন্ট্রাক্ট হয়ে যাব, কন্ট্রাক্ট করে যাব একটা হুম। মাইক্রো সার্ভিস থেকে আরেকটা মাইক্রো সার্ভিসকে কন্ট্রাক্ট করে ওর এপিআই কল করে ওর অথেন্টিকেশন লেয়ার থেকে পারমিশন নিয়ে তারপরেই ঢুকবো আমি। হ্যাঁ। আমি ব্যাপারটা যদি ভাই বুঝাই, তাই না? যেহেতু আমার ওইটা একটা আলাদা, পুরো আলাদাই ডিপ্লয়মেন্ট, সুতরাং ওই মাইক্রো সার্ভিসের কানেক্টেড কোনো কিছুকেই আমি ডিরেক্টলি কোড দিয়ে বা প্রোগ্রামেবল ভাবে অ্যাক্সেস করব না। আমি একদম ওর স্ট্যান্ডার্ড মেনে ওর সাথে অথেন্টিকেটেড হয়ে ওর সাথে কন্ট্রাক্ট করে এইচটিটিপি প্রোটোকল হতে পারে, গুগল দেয় জিআরপিসি প্রোটোকল, টিসিপি প্রোটোকল, অনেক রকমের প্রোটোকল, অনেক ফ্রেমওয়ার্কের অনেক স্ট্যান্ডার্ড আছে ইন্টার কমিউনিকেশনের জন্য। ওগুলা মেনটেন করে আমি ডাটাটা ওর কাছ থেকে নিব। এই নেওয়াটাকে অর্থাৎ ফ্রন্ট-এন্ড 1 এর যদি আমি দেখাই, এই ফ্রন্ট-এন্ড 1 এর যদি কোনো কারণে মাইক্রো সার্ভিস 2 এর ডাটা লাগে এবং তার মাইক্রো সার্ভিস 2 এর যদি ডাটাটা মাইক্রো সার্ভিস 2 তে অ্যাক্সেসও না থাকে, এইভাবে ডিরেক্ট ডাটা লাগে এবং সে যদি অ্যাক্সেস করে শুধু মাইক্রো সার্ভিস, তো দুইটা এন্ড পয়েন্ট হতে পারে যে আমি একটা লিস্টে দুইটা ডাটা দেখানোর চেষ্টা করতেছি। তো দেখা যেতে পারে ফ্রন্ট এন্ড তখন দুইটা এপিআই কল দিতে পারে, এইখানেও একটা এইখানেও একটা। তো সেটা থেকে বেস্ট ওয়ে হচ্ছে গেল যে আমি যদি এই সার্ভিস 1 হয়ে সার্ভিস 2 কে দেই, অর্থাৎ সার্ভিস 1 যদি সার্ভিস 2 এর প্রক্সি হিসাবে কাজ করে, তাহলে একটা এন্ড পয়েন্টের কলেই আমি এই ডাটাগুলো একটা এগ্রিগেটেড ভ্যালিডেশন সহ টেস্ট কেস সহ সবকিছু সহ আমি ফ্রন্ট এন্ডের কাছে এক্সপোজ করতে পারি। তাহলে আমরা এখন দেখব কিভাবে মাইক্রো সার্ভিস 1টা মাইক্রো সার্ভিস 2 এর জন্য প্রক্সি হিসাবে কাজ করতে পারে। প্রক্সি হওয়া মানে হচ্ছে গেল একটা সিকিউরিটি লেয়ার, যে কিনা সব ডাটা দিবে না। আমার হয়তোবা এক্সপোজ করা আছে একটা এন্ড পয়েন্ট মাইক্রো সার্ভিস 2 তে কাস্টমার ডিটেইল, যেখানে কাস্টমারের লয়্যালটি, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের অর্ডার সব আছে। কিন্তু আমার হয়তোবা এই ফ্রন্ট এন্ডে দরকার শুধুমাত্র কাস্টমারের কন্টাক্ট নাম্বারটা আর হলো ইমেলটা। তো আমি তখন এই সব ডাটাটা আর ওর কাছে ডিরেক্ট এক্সপোজ করে দিব না। তো এখানে আমি কিভাবে মাইক্রো সার্ভিস 1 এ ওই সেম এন্ড পয়েন্টটা কল করে প্রক্সি ডাটা নিয়ে সেটাকে প্রক্সি করতে পারি, অর্থাৎ ফিল্ডগুলোকে ফিল্টার করে দিয়ে যেই ফিল্ডগুলো খালি দরকার আমার ফ্রন্ট এন্ডে সেগুলো দিব। এটা দেখি তাহলে এখন। তো যাই, লিসেনার, এই অংশটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে বোঝার কেন আমরা প্রক্সি তৈরি করতেছি, আপনারা ফার্দার কোশ্চেন করতে পারেন। কিন্তু আমার মনে হয় প্রত্যেককে আমাদের আলোচনা থেকে বুঝতে পারছেন যে প্রক্সি করাটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে কতখানি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার এই কন্ট্রোলগুলো খুব গুরুত্বপূর্ণ। সো আমরা এখন যাই নেক্সট ফেজে। তো ওকে, আর কারো কোনো প্রশ্ন নাই না? ঠিক আছে, ফাইন, প্রশ্ন না থাকলে আমরা আগে এখন পরের কাজটা কি জানি। পরের কাজটা হচ্ছে যে আমি সার্ভিস 1 এ আসি, ছোট্ট একটা কাজ করে বোঝানোর জন্য। আমি সার্ভিস 2 প্রক্সি করতেছি, অর্থাৎ সার্ভিস 1 হয়ে ফ্রন্ট এন্ড 1 সার্ভিস 1 হয়ে সার্ভিস 2 কে 2 এর ডাটা কনজিউম করবে। সার্ভিস 2 এর জন্য একটা প্রক্সি সার্ভিস বানাইতেছি আমি সার্ভিস 1 এ, সার্ভিস 2 এর জন্য। তো প্রক্সি মানে হইতেছে গেল যে আমার এখানে ইমপ্লিমেন্টেশন নাই, ইমপ্লিমেন্টেশন তো আমার এই মেথডের বা এই এপিআই ইনফোর ইমপ্লিমেন্টেশন আছে সার্ভিস 2 তে, আমি শুধু ওকে প্রক্সি করব। সুতরাং আমার একটা ইন্টারফেস হইলেই হইতেছে। এখন এই ইন্টারফেসটা হতে হবে একটা সিম্পল এইচটিটিপি ক্লায়েন্ট। এই এইচটিটিপি ক্লায়েন্টটা, এটাকে জাভা একটা লাইব্রেরি বানানো আছে ডিপেন্ডেন্সি ফিং ক্লায়েন্ট। এক একটা ফ্রেমওয়ার্কে এক রকম থাকতে পারে, আপনারা নাম শুনছেন ওকে এইচটিটিপি, আরো অনেক রকমের এইচটিটিপি ক্লায়েন্ট লাইব্রেরি অ্যাভেলেবেল আছে বিভিন্ন ফ্রেমওয়ার্কে। তো জাভার জন্য অনেক কিছু কনসিডার করে আরো অনেক রকমের ফ্যাসিলিটি দিয়ে একটা ফিং ক্লায়েন্ট, ফিং ফ্রেমওয়ার্ক বানানো আছে। এই ফ্রেমওয়ার্কটা আমি যদি এরকম একটা ইন্টারফেস ডিক্লেয়ার করে এখানে কন্টেইনারটার নাম বলে দিই বা সার্ভিসটার নাম বলে দিই, যে সার্ভিসটার নামে আমি ডকারটা ছাড়ছি অথবা যে কনসোলে যেভাবে আমি রেজিস্টার করছি সেই নামটা, এবং এখানে হলো কনটেক্সট পাথটা, কনটেক্সট পাথ এপিআই আর হলো ইনফো এই ইউআরআইটা।
এটা বলে দিলাম, বলে দিয়ে আমি এই সার্ভিসটা ডিক্লেয়ার করে দিলাম। সুতরাং এই মেথডে আসলে আমি বেসিক্যালি তখন এই 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 ডাটাটা বা এই মেথড ইনভোক হবে, ইনফোতে এই সার্ভিসটা ইনভোক হবে, এতটুকুই কাজই আমার করা লাগবে। এবং তখন আমি এটা একটা রেস্ট টুল, তাই না? এটা রেস্ট ক্লায়েন্ট টুল আমি বলতে রেস্ট ক্লায়েন্ট টুল, কোনো রকমের কমপ্লেক্সিটি নেই, নিজেও লিখে করা যাবে আসলে। নিজে লিখে করতে গেলে এখানে যে ব্যাপারটা আমাদের এখন দেখা লাগবে যে আমি যদি রেস্ট কল করি এখন আমার একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসে, ওই যে আবার ওই অথেন্টিকেশনের ব্যাপারটা আসবে, এখানেও তো আমার টোকেন রিলে করতে হবে, তাই না? কারণ আমার সার্ভিস 2 থেকে আমি সার্ভিস 1 এ কল করলে আমি যদি ওকে হোয়াইট অ্যাক্সেস দিয়ে দেই, তো সেটা একটা সিকিউরিটি ভালনারেবিলিটি তৈরি হবে, তাই না? যদি এখানে কোনো কারণে কোনো রকমের ব্যাকডোর কেউ তৈরি করে দেয় সে বা কোনো রকমের তৈরি হয়, সেক্ষেত্রে অনেক রকমের লিকেজ হতে পারে। এখানেও আমরা একটা টোকেনের রিলের একটা ব্যবস্থা রাখবো যাতে এখান থেকে এখানে টোকেন পাস হয় এবং সে এই টোকেনটাকে ভ্যালিডেট করে দেখতে পারে যে এই ইন্টার কলটাও ভ্যালিড কিনা। তো সেই ব্যবস্থাটা আমার করতে হবে, তো সেই ব্যবস্থাটা করতে হবে। এবং এখানে আমি আগে দেখাই ওটা টোকেন রিলের আগে, এই এইচটিটিপি রেস্ট ক্লায়েন্টটা, এই যে রেস্ট ক্লায়েন্টটা আমরা এখানে তৈরি করলাম, এই ওই সার্ভিসটাকে এক্সপোজ করলাম, সার্ভিস 2 এর এন্ড পয়েন্টটাকে, সেটাকে আমি এখানে এই অটো ওয়্যার বলে জাভাতে কনস্ট্রাক্টরে আমি অবজেক্ট হিসাবে ইনজেক্ট করে রাখলাম যাতে তাকে আমি ইউজ করতে পারি আমার মেথডে। এবং আমি এখানে দেখেন একটা এন্ড পয়েন্ট এক্সপোজ করছি ইনফো অল, এই ইনফো অলে আমি তখন একটা রেস্ট কল করলাম। ওটা যদি রেস্ট ক্লায়েন্ট হয় তাহলে এটা একটা রেস্ট কল হইলো, তাহলে এটা আসলে সার্ভিস 2 এর ইনফোটাকে কল করলাম, কল করে সার্ভিস 2টা এখানে নিয়ে আসলাম, ডাটাটা এনে আমি এখানে এর লিস্টে এইখানকার যে ইনফো, এই যে ইনফো মেথডটা আর হলো সার্ভিস 2 থেকে যে ডাটাটা পাইছি সেই ডাটাটা নিয়ে একটা ডাটা করে আমি রিটার্ন করলাম। এটা খুবই সিম্পল একটা কাজ করে দেখাইছি। আসলে রিয়েল লাইফে হয়তোবা আপনাদের অনেক কমপ্লেক্স হতে পারে। এখানে হয়তোবা একটা কাস্টমারের ডাটা আসলো, আসার পরে সেটা হয়তো একটা জেসনে কনভার্ট করতে হবে, একটা দ্বিতীয়তে কনভার্ট করতে হবে, সেখান থেকে হয়তোবা আপনি আবার একটা কাস্টম দ্বিতীয় বানাতে পারেন যেখানে আপনি কাস্টমারের সব ডাটা ফালাই দিয়ে শুধুমাত্র ইমেইল আর পাসওয়ার্ড ইমেইল আর কন্ট্যাক্ট নাম্বারটা রাখবেন, শুধুমাত্র সেই ডিটেইলটা হয়তো আপনি এক্সপোজ করতে চান। এই যে প্রক্সি করার যে ফ্যাসিলিটিটা এখানে মান্না ভাই, ওই যে ডিটিও বলতে এই যে ডাটা টাইপ অবজেক্ট বোঝাচ্ছেন, এটা একটু ক্ল্যারিফাই করেন। হ্যাঁ, ডাটা টাইপ অবজেক্ট বোঝাচ্ছি জেসন দিয়ে বা যে কমিউনিকেশনে আমরা অবজেক্টটা এখানে নিয়ে আসবো, পোজো সিম্পল অবজেক্ট যেগুলাতে কোনো বিজনেস লজিক নাই, সিম্পল মেম্বার প্রপার্টি আছে। তো প্রপার্টি গুলাকে যখন আমি একটা ডাটা থেকে একটা ডাটা যখন এখানে আনবো, আনার পরে আমার নিড ওয়াইজ আমি প্রক্সি সাইডে সার্ভিস 1 এখন প্রক্সি সাইড, সার্ভিস 1 এখন সার্ভিস 2 এর প্রক্সি, সার্ভিস 1 সাইডে আমি আমার কাস্টম ডিটিও বা কাস্টম ওই স্ট্রাকচার কাস্টমার বানায় নিব, এটাকে আমরা বলতে পারি তখন কাস্টমার প্রক্সি কাস্টমার মাইক্রো সার্ভিসে যদি আমার সার্ভিস মাইক্রো সার্ভিসের কাস্টমার, সেখানে অবশ্যই একটা ডিটিও আছে বা একটা অবজেক্ট আছে বা একটা এন্টিটি আমি ডিক্লেয়ার করে রাখছি যেটার নাম কাস্টমার, যে অবজেক্টটা আমি বেসিক্যালি এক্সপোজ করতেছি। কিন্তু এখন আমি যখন প্রক্সিতে কোনো কাস্টমার অবজেক্ট বানাবো যেটা কিনা আমি আসলে কাস্টম রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছি আরেকটা সার্ভিসে, সেখানে আমি হয়তো আরেকটা ডিটিও লাগতে পারে যেটা কিনা কম প্রপার্টি রাখছে, কাস্টমারের সব প্রপার্টি নাই, সেক্ষেত্রে আমি তখন ওটাকে নাম দিতে পারি কাস্টমার প্রক্সি বা প্রক্সি কাস্টমার। সেখানে অথবা দুটা মাত্র ফিল্ড রাখলাম, সেখানে রাখলাম কি কাস্টমার নেম, কাস্টমার ইমেল, কাস্টমার কন্ট্যাক্ট। যেখানে যদি আরো 20-30টা আরো ফিল্ড থাকতে পারে যেগুলো অথবা জেসনে আসছে, সেটা এখানে ফিল্টার হয়ে যাবে। এই ব্যাপারটা করাটাই কিন্তু প্রক্সি করা। যেভাবে আমি প্রক্সি করতেছি, আমি ফুল ডাটাটা র ডাটাটা না দিয়ে আমি এখানে একটা প্রক্সি লেয়ার তৈরি করছি, সেখানে আমি কাস্টমাইজ করে দিলাম, আমি ব্যাক এন্ডে এখানে ডাটা কমিউনিকেট করে সেটাকে নিয়ে আমি এগ্রিগেট করে বিজনেস লজিক অ্যাপ্লাই করে করলাম যাতে ফ্রন্ট এন্ডে কোনো সময় কোনোভাবে 2-3টা করে এপিআই কল করা না লাগে, কাজটা আমি এখানে করে ফেলতে পারতেছি। তো এইভাবে হয়তো এখনো আপনারা করেন অথবা না করেন, বাট দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে টু গো থ্রু টু ডু দিস। তো এখন এই যে কলটা হইতেছে, এই কলটা হইলে এই কলটার সিকিউরিটিটা কিভাবে পাস করব, ঠিক আছে? যে প্রক্সি সার্ভিসটা যে প্রক্সি 1 থেকে কল করলাম, এখানে সিকিউরিটি একই ব্যাপার, যেহেতু আগেরটাও একটা এইচটিটিপি প্রোটোকলের ব্যাপার ছিল, জুল থেকে যখন আমি অর্থাৎ ফ্রন্ট এন্ড 1 থেকে যখন সার্ভিস 1 এ আসছে, এখন সার্ভিস 1 থেকে সার্ভিস 2 তে যখন যাব, আমার একইভাবে টোকেন রিলে করতে হবে। তো টোকেন রিলে করতে হলে আমি সার্ভিস 1 এ কি করছি,
এই যে টোকেন ইউটিল ওই ক্লাসটাকে আবার এখানে কপি করে নিয়ে আসছে, যেটা সার্ভার ভাই একটু আগে বলতেছিল যে ভাই যদি আমি শেয়ার লাইব্রেরি করে দিতাম তাহলে আর আমার এটা এখানে আনা লাগতো না, আমি ওই লাইব্রেরিটা রিইউজ করলেই পারতাম। তো আমি এখানে ক্লাসটা আবার লিখলাম, লিখে এখানে যে গেট অথরাইজেশন ওই হেডারটা নেওয়ার ব্যবস্থা করলাম, যে এখানে যে রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্ট থেকে যে টোকেনটা আসছে সেই টোকেনটা রিড করার ব্যবস্থা করলাম। এখন আমার ইনজেক্ট করার ব্যবস্থা করতে হবে। ইনজেক্ট করার জন্য আমি এই যে ইন্টারসেপ্টর একটা আছে, হ্যাঁ এই যে এখানে এটা ক্লায়েন্ট যেহেতু টোকেন ইন্টারসেপ্টর, এটা আবার আগেরটা যেরকম জুল ফিল্টার ছিল, ওরা বলতেছিল জুলের জুল ফিল্টার, এখানে ফিং যেই ফ্রেমওয়ার্কটা এই রিকোয়েস্ট এইচটিটিপি এর একটা এর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, এটাকে ওরা বলতেছে গেল আপনার রিকোয়েস্ট ইন্টারসেপ্টর। এটাও ফিল্টারের মতোই ইন্টারসেপ্ট করতেছে রিকোয়েস্টকে, তো সে এটাকে ইন্টারসেপ্ট করে একইভাবে ওর অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল রান, আর এটার অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে গেল অ্যাপ্লাই। তো এই ক্লাসটাকে আমি এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করে আমি এখানে ঠিক আগের মতোই টোকেনটা নিলাম, নিয়ে আবার ইনজেক্ট করে দিলাম। দেয়ার ইজ নো ডিফারেন্স, জাস্ট ফ্রেমওয়ার্কের ডিফারেন্ট হওয়ার কারণে এটাকে আমার বাই স্ট্যান্ডার্ড থাকার মানে ডিফারেন্ট ক্লাস হওয়ার কারণে আমাকে এখানে এইভাবে করতে হয়েছে। সো দিস ইজ কল্ড রিকোয়েস্ট ইন্টারসেপ্ট। এই ক্লাসটা লাগলো, তো আমি কি করলাম, ওই ইউটিলিটিটা লাগলো, আমি টোকেনটা ইনজেক্ট করার বা এমবেড করার ব্যবস্থা করলাম। এখন আমার লাস্ট কাজ বাকি, সেটা হচ্ছে গেল স্প্রিংকে বিন হিসাবে চিনায় দেওয়া। স্প্রিংকে বিন হিসাবে এখানে আরেকটা ক্লাস দেখলাম কনফিগারেশন, ওই আগের মতো আমি ঠিক মেইন ক্লাসে গিয়ে বিন ডিক্লেয়ার না করে আমি জাস্ট আরেকটা ক্লাস করে নিয়ে জাস্ট বিন ডিক্লেয়ার করে দিছি। মেইন ক্লাসে করলেও কোনো সমস্যা নাই, কারণ বিন ডিক্লেয়ার করলে এটা অটোমেটিক্যালি স্টার্ট হওয়ার সময় সে ইনিশিয়েট করে নিবে। ঠিক আছে, এখানে যে টোকেন ইউটিলিটিটা দিয়ে দিলাম, আর যে টোকেন এই যে ইন্টারসেপ্টর টিকটাকে দেখালাম, এটাকে বিন হিসাবে রিটার্ন করায় দিলাম, যাতে সেটা ডিপেন্ডেন্সি ইনজেকশন লেয়ারে অটোমেটিক্যালি ইনিশিয়েট হয়ে থাকে। কাজ শেষ, এতটুকুই কাজ ছিল আমার টোকেন রিলে করার জন্য। আর বাকি সিকিউরিটি কনফিগারেশন এখানে তো আমরা আগে বলছি, সার্ভিস 2 তেও আমাদের কি করা লাগবে, সার্ভিস 2 সার্ভিস 2 তে জাস্ট এটাকে কল করলাম, আর এখানে কনফিগারেশনে কিছুই করা লাগলো না, জাস্ট আগের মতো আমি জাস্ট অথেন্টিকেশন দিয়ে দিলাম, যাতে ওর এপিআই কেউ যদি কল করে সেটা অথেন্টিকেশন না হয়ে যাতে অ্যাক্সেস না করতে পারে। এর বাইরে তেমন কিছু না। তাহলে এখন আমরা জানি সার্ভিস 2 অলরেডি আছে ডিপ্লয় করা, এবং আমরা জানি সার্ভিস 2, তাহলে সার্ভিস 2 কে যদি আমরা এখন কল দেই, অ্যাপ 1 এ আছে, এটা সার্ভিস ইনফো অ্যাক্সেস করলাম, আর একটা মেথড আমি লিখে রেখেছি সার্ভিস 1 এ টু সার্ভিস 2 কে অ্যাক্সেস করার জন্য। এই যে এখানে সার্ভিস ইনফো অল এন্ডপয়েন্টে কল করলাম, সে ইনফো সার্ভিস 1 ও রাখছে এবং এই হ্যালো সার্ভিস 2 টাও আছে। হ্যালো সার্ভিস 2 টা কিন্তু সার্ভিস 1 এ নাই, এখানে কিন্তু হ্যালো সার্ভিস 2 কোথাও নাই। হ্যালো সার্ভিস 2 আসলে আছে কোথায়, সার্ভিস 2 তে, এইখানে এটার ইনফো মেথডে। তো আমি এই সার্ভিস 2 কে আমি ডাইরেক্ট ফ্রন্ট-এন্ড 1 থেকে অ্যাক্সেস করি নাই, আমি প্রক্সি হিসাবে ইউজ করছি সার্ভিস 1 কে। সার্ভিস 1 এ একটা প্রক্সি এন্ডপয়েন্ট তৈরি করছি, যে এন্ডপয়েন্টের মাধ্যমে আমি এই মেথডগুলোকে এক্সপোজ করাইছি ইনফো মেথডটা পরে, এটাকে আমি আমার যে সার্ভিস ক্লাস আছে সার্ভিস 1 এর সেখানে অটো ওয়্যারিং করছি, বিন হিসাবে রেখে দিছি, কনস্ট্রাক্ট করে নিয়েছি শুরুতে, এবং পরে আমি এটাকে যে কোনো মেথডে চাইলে আরো অনেক অন্যান্য মেথডই চাই, আমি এখন এই সার্ভিসটা প্রক্সি সার্ভিসটা বা ইনফো এন্ডপয়েন্টে ইউজ করতে পারবো, এবং কোডে এখানে আমি অলরেডি করেছি। তো এটা খুবই সিম্পল, উইদাউট এনি বিজনেস লজিক, খালি কিভাবে হবে দেখালাম। বাট অ্যাকর্ডিং টু ইওর অ্যাপ্লিকেশনস, এখানে অনেক রকমের ইউ নিড টু ডু সো মেনি সর্ট অফ অপারেশনস, সর্টিং, filtering, so that depends on, but the basic is this. So I don't know, অনেক হয়তো বা জিনিসগুলো অনেক কঠিন করে জানেন, বা কঠিন বা হয়তো আরো সোজা কোনো রাস্তা আছে কিনা, বাট এটার বাইরে বেসিক কিছু নাই। বেসিকটা যদি আমরা বলি, দিস ইজ দ্য বেসিক থিং, যে আপনি একটা এপিআই গেটওয়ে থেকে একটা সার্ভিস কনজিউম করতে চাইলে ইউ হ্যাভ টু এক্সপোজ দ্য
আই মিন গেটওয়েতে ওইভাবে এন্ড পয়েন্টটাকে আপনি ডিসকভারি দিয়ে এক্সপোজ করতে হবে এবং সেটাকে আপনার একটা টোকেন রিলে করে অথেন্টিকেট করাতে হবে। আবার সার্ভিস টু সার্ভিস যদি কমিউনিকেট করতে চাই সেক্ষেত্রে আমরা একটা HTTP রেস্ট ক্লায়েন্ট লাগতেছে এবং সেটাতেও আমাদের টোকেন রিলে করতে হচ্ছে। কিন্তু এগুলা খুব সহজেই আমরা করতে পারতেছি কারণ আমরা আগে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, এটা একটা বোঝার বিষয়, জন্য আমাদের 2টা সেশন গেছে এই ক্লাস্টার্ড এনভায়রনমেন্ট এই কন্টেইনার গুলাকে করা। এখন কিন্তু যদি এই লেয়ারটা শেষ হয় আমাদের এই কোড বেজে আমরা এখন যদি 1000টাও সার্ভিস বানাই, আই মিন দিস ইজ অল গোয়িং টু বি সিমিলার, বেসিক যে ব্যাপারগুলো আছে দাঁড়ায় গেছে। হ্যাঁ, এবং এই ফ্রন্ট এন্ডে যদি অনেক হয় কোনো সমস্যা নাই, জাস্ট ডিপ্লয় হবে এবং আপনি যে কয়টা চান যেভাবে ডিপ্লয়মেন্ট, এবং ডিপ্লয়মেন্টও আপনি সেপারেট করতে পারেন। যেমন এখানে আমি জাস্ট একটা হাসওয়াম করছি, এখানে আপনি বিজনেসের টার্ম ওয়াইজও করতে পারেন অনেক রকমের, যে হাসওয়াম, AWS, কুবারনেট, আই মিন টেস্ট সার্ভার, dev server, different deployment থাকতে পারে। It depends on your requirement, but this is the way you have to do composition হতে পারে। এখানে আমি মাত্র 2টা সার্ভিস ডকার ছাড়ছি, আপনি চাইলে হয়তো বা এটা টেস্ট সার্ভারে আরো অনেকগুলা ছাড়লেন, প্রোডাকশনে গিয়ে হয়তো বা খালি একটা ছাড়লেন। সো দিস আর অল কন্ট্রোলেবল। যেহেতু আমাদের এই ব্লকগুলা স্টেজগুলা তৈরি করা আছে, এখানে যার যে বিজনেস রিকোয়ারমেন্ট ওয়াইজ এই লেয়ারগুলো তৈরি করে নিলে সে আসলে করবে। বাট আমাদের মূল ইম্পর্টেন্ট যেটা ছিল যে এই জিনিসগুলাকে ইনফ্রাস্ট্রাকচারের এই কম্পোনেন্ট গুলাকে চিনা, যে আমাদের এই রিভার্স প্রক্সি, অথরাইজেশন সার্ভার, ডিসকভারি এবং আমাদের এই অ্যাপস আলাদা করে তার ভিতরে কিভাবে আমি গেটওয়ে ইন্টিগ্রেট করব, টোকেন রিলে করব এবং কিভাবে সার্ভিস লিখবো এবং একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিসে আমরা কিভাবে কথা বলবো। There is none complex in this sort of things. সহজভাবে যদি বুঝেন, অনেকে আমি অনেক ফিডব্যাক নিলে দেখি অনেকে বলে যে মাথার উপর দিয়ে যাচ্ছে অথবা বুঝতেছেন না, বাট দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে। কোন রকমের কমপ্লেক্সিটি ছাড়া the standard, যেহেতু distributed system, you have to have a standard, you have to have some check for the single point of failure, এবং একটা ক্লাস্টার এনভায়রনমেন্ট থাকতে হবে যাতে আপনি কন্টেইনার গুলা স্কেলেবিলিটি, যেহেতু স্কেলেবল তৈরি করতেছি, স্কেলেবিলিটির মূল উদ্দেশ্য হচ্ছে গেল it should be loosely coupled and it can be scalable to an extent we can easily scale it, লোড যাতে আমরা ম্যানেজ করতে পারি। এখন আমরা কিন্তু সার্ভিস নিজের মতো করে আমাদের একটা টিম ইউজ করে সার্ভিসও তৈরি করতে পারবো, যে যার মতো অ্যাপও তৈরি করতে পারবে এবং নিজের মতো কন্ট্রোলও করতে পারবে যে যেই সার্ভিসগুলো এক্সপোজ করতে চায়। এবং আমরা যেহেতু স্কেলেবল করছি আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বড় হতে পারে, এবং আমরা যেহেতু কোনো ভেন্ডর স্পেসিফিক না, আমরা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার এটাকে কাজ করাতে পারবো বা ইউজ করাতে পারবো। সো আমাদের আসলে এই ধরনের আর্কিটেকচারে থাকার সুবিধা হইতেছে বা এইভাবে থাকার সুবিধা হইতেছে যে আমাদের আসলে কোনো বাউন্ডারি ওইভাবে নাই, লিমিটলেস। তো সেই ক্ষেত্রে আমরা যত বড় চিন্তা করতে চাই, যত বড় সার্ভিস চিন্তা করতে চাই করতে পারবো। তো এখানে আমি কিছু জিনিস যেমন এখানে দেখাই নাই, এগুলো আপনারা দেখে নিতে পারেন, সবই সিম্পল হবে। যেমন লগ সার্ভারটা একটা ELK স্টেক আমি যদি ডকার ছেড়ে সেটা এখান থেকে সিম্পলি একটা কনফিগারেশন লগ ব্যাক, কিভাবে আমি লগের ফরম্যাটিং করব এবং লগ কিভাবে পুশ করব লগ সার্ভারে, সোয়েগার কিভাবে এক্সপোজ করব এপিআই গুলা টু সি, এগুলা এটা মান্না ভাই আপনি ঠিকই বলছেন যে এটা যদি একটু কমপ্লেক্স টপিক ছিল, কিন্তু কেউ যদি ধৈর্য সহকারে আপনার প্রথম 2টা সেশন কে ভালোভাবে তারা এখন ইউটিউবে আপনারা দেখতে পারেন, ভিউয়ারদেরকে বলবো ইউটিউবে গিয়ে দেখতে এবং কানেক্ট করার চেষ্টা করেন। আমি মনে করি যে এটা খুব চমৎকার একটা আর্কিটেকচার সেশন ছিল, যেটা মান্না ভাই কষ্ট করে হলেও আমাদের জন্য পুরো জিনিসটাকে দাঁড় করে আমাদেরকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। আর আমি ভিউয়ারদেরকে বলবো তাদের ওই কোশ্চেন গুলো যাতে তারা প্রিপেয়ার করতে পারেন। আমাদের আরো 2টা সেশন আছে, সেখানে প্রশ্নগুলো নিয়ে আসতে পারেন, আরো ক্ল্যারিফাইড হতে পারেন, এবং আমি মনে করি সেখান থেকে সেই নলেজটা, আমাদের যে বুট ক্যাম্পের যে উদ্দেশ্য, আপনারা সেই নলেজটা নিয়ে যেতে পারেন এখান থেকে। অ্যাবসলিউটলি। তো আমাদের নেক্সট সেশনে এখন আরো কিছু জিনিস আছে, একটু আর্কিটেকচারাল আরেকটা জিনিস হয়তো সবার খুব ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার অনেক সময় বলে, অথবা হোয়াটএভার পাব সাব আর্কিটেকচার,
তো পাবসাব আর্কিটেকচার যদি দেখতে চাই, অর্থাৎ পাবলিশার এন্ড কনজিউমার সাবস্ক্রাইবার, হ্যাঁ পাবলিশার সাবস্ক্রাইবার, তো সেই ক্ষেত্রে আমাদের একটা এমকিউ লাগে। এমকিউ বলতে আমরা যেটা বোঝাচ্ছি হলো মেসেজ কিউ। তো সেই জন্য আপনার বাজারে পপুলার আছে অ্যাক্টিভ এমকিউ, তারপরে হচ্ছে রেভিড এমকিউ, এবং এখন খুব পপুলারিটি, যদিও ওটা একটু আরো একটু কমপ্লেক্স, বড় ডিপ্লয়মেন্ট কঠিন, কাফকা। তো কাফকা ইউজ করে আমরা, কাফকা একটা মেসেজ কিউ আসলে। তো আমরা এরকম মেসেজ এক জায়গা থেকে পাবলিশ করতে পারি এবং এক জায়গা থেকে এটাকে কনজিউম করতে পারি, তা আবার সেটাকে নিয়ে আরেকটা কিউতে রাখতে পারি, সেখান থেকে আবার একটা এরকম আমরা একটা চেইন তৈরি করতে পারি, চেইন অফ মেসেজিং, মেসেজ বাসের মতো একটা বাস তৈরি করতে পারি, যে বাসে আসলে আমরা মেসেজ পাবলিশ করতে পারি এবং যে পাবলিশটা হওয়ার সাথে সাথে আমরা সেখান থেকে ডাটাটা রিড করে আরেকটা সার্ভিস সেটাকে নিয়ে ট্রিগার হতে পারে বা ইনভোক, অটো ইনভোক হতে পারে। তো এই যে অ্যাসিনক্রোনাস মোড, সিনক্রোনাস মোড না, অর্থাৎ আমি এক জায়গায় এটাকে রেখে নিচ্ছি এবং ওইখানে মেসেজটা আসলেই তারপরে আর নেক্সট এক্সিকিউশনটা ইনভোক হচ্ছে, এটাকে হচ্ছে যে নট সিনক্রোনাস, একটা পর একটা স্টেপ না, এটা হলো নট সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। নট সিনক্রোনাসটা আমরা বলি অ্যাসিনক্রোনাস, যে এটা ব্লকে, এটাকে আবার অনেকে আমরা অনেক সময় এভাবে বলি যে নন ব্লকিং, যে আইওতে আমরা এটাকে মানে যখন আমরা বিভিন্ন ইয়াতে করি, বাফারে রেখে করি, সেটাকে সিনক্রোনাস না ওয়েতে, সেটাকে আমরা এভাবে করে করি আর কি। তো এখন আমরা এটা নেক্সট সেশনে যেটা দেখাবো সেটা হচ্ছে গেল যে কাফকা কিভাবে এই আর্কিটেকচারে কাজ করতে পারে। অর্থাৎ ধরেন আমাদের যে আর্কিটেকচারটা আছে, এখানে অনেকগুলো সার্ভিস আছে, তো এখানে একটা যদি কাফকা ডেপ্লয়মেন্ট হয়, একটা কাফকার ক্লাস্টার যদি চলে, তিনটা নোড নিয়ে একটা নিয়ে যদি আলাদা একটা, যেমন এখানে একটা কনসোলের ক্লাস্টার আছে, একটা কিক্লকের ক্লাস্টার আছে, ট্রাফিকের ক্লাস্টার আছে, আমরা যদি একটা এই ইনফ্রাস্ট্রাকচার যদি একটা মেসেজ কিউর ক্লাস্টার রাখি, তখন এইখানে সার্ভিসগুলো যদি এরকম হয়, ধরেন ফ্রন্ট এন্ড 1 থেকে কোনো একটা কিছু পাবলিশ করলাম, অনেকটা ওই যে আমরা যে নোটিফিকেশন গুলা বলি, তাই না, নোটিফিকেশন, নোটিফাই করার একটা ব্যাপার থাকে, তো সেগুলো অনেকটা এইভাবেই করি, আমরা পাবলিশ করি, কন্টেন্ট গুলা সাবস্ক্রাইব করা থাকে, তখন সেই নোটিফিকেশনটাকে ওইখান থেকে নোটিফিকেশন কিউ থেকে নিয়ে শো করা পাবলিক। এখানে যদি এরকম কিছু আমরা একটা করি, আমরা নেক্সট সেশনে দেখবো যেটা, যে আমি হয়তোবা একটা নোটিফিকেশন কোনো একটা ইভেন্ট ডাটাবেজে সেভ হয়েছে বা এই ফাইলটা সেভ হয়েছে, এই ধরনের একটা মেসেজ আমি একটা কাফকা কোনো একটা কিউতে রেখে পাঠাবো, পাঠানোটাকে আমরা বলছি পাবলিশ করা, ঠিক আছে। আর এখানে আমি হয়তো বা কোনো একটা সার্ভিসে আমি বলে দিয়ে রাখবো, যদি তুমি এই ধরনের মেসেজ পাও তাহলে ব্যাকআপ রাখা শুরু করো ফাইলটা, অথবা তুমি ইউজারকে জানাও বা তুমি কোনো একটা ডিবিতে রাইট করো যে ফাইল ইজ আপডেটেড অর ফাইল সেভ হয়েছে। তো এই যে ব্যাপারটা, যে এই একটা সার্ভিস থেকে আমি কিউতে একটা মেসেজ পাবলিশ করব, আর সেই মেসেজটা পাবলিশ হওয়ার সাথে সাথে আরেকটা মাইক্রো সার্ভিসে বা আরেকটা মানে অন্য কোনো সার্ভিসে সেটাকে ট্রিগার হয়ে যাবে, ইনভোক হয়ে যাবে, এবং সে এটাকে কনজিউম করবে, মেসেজটা কনজিউম করে মেসেজটার উপর ডিপেন্ড করে সে আরেকটা বিজনেস লজিক বা অ্যাক্টিভিটিকে ইনভোক করবে এবং পারফর্ম করবে। এই ব্যাপারটা আমরা নেক্সট সেশনে দেখব। এটাকে আমরা অনেক সময় ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারও এইভাবেই করি আমরা, অর্থাৎ কোন একটা ইভেন্টকে আমরা পাবলিশ করি কিউতে, মাইক্রোসার্ভিস ওয়ান একটা ইভেন্ট পাবলিশ করলো, ধরেন সেভ দা ভিজিট আর সেভ দা ডাটা, এই ধরনের। এটা অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে আসলে মান্না ভাই, আমি যদি সত্যি করে বলি, কারণ ইভেন্ট আর্কিটেকচারটা কিন্তু এখন কিন্তু খুবই বড় বড় এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনে এটা কমন হয়ে গেছে, ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা। আমি মনে করি সামনের সেশনটা অনেক এক্সাইটিং হবে। So this is nothing complex, আমরা কমপ্লেক্স করে চিন্তাই করব না, অনেক বড় বড় নামটাকে আমরা সোজা করে বুঝবো বেসিকটা। এটাকে মেসেজ ড্রিভেনও বলতে পারি, অনেকে মেসেজ ড্রিভেন না বলে ইভেন্ট ড্রিভেন বলে। সো ইভেন্ট ড্রিভেন বললে হয়তো বা আরটি অ্যাট্রিবিউট বেশি থাকে, কিন্তু ইভেন্ট ড্রিভেনও একটা মেসেজ, আমি জেসনের একটা বা অথবা একটা মেসেজ, একটা ফরম্যাটের মেসেজ যেটা কিউতে গিয়ে পাবলিশ হয় এবং সেই মেসেজটা থেকে রিড করে বিভিন্ন রকম ইনফরমেশন নিয়ে পরবর্তী অ্যাকশন গুলো ইনভোক হয়। তাহলে একটা ইভেন্ট আমি পাবলিশ করতেছি, সেই ইভেন্টটা থেকে ওই নেসেসারি ইভেন্ট গুলা পাবলিশ হয়। তো এই যে
ব্যাপারটা। তো আমি ওইভাবে বলবো না ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার বা এটা সেটা, আমরা জাস্ট কাফকা কিভাবে কাজ করবে, কিভাবে আমরা মেসেজ পাবলিশ করতে পারবো এবং কিভাবে আমরা মেসেজ কনজিউম করতে পারবো সেটা দেখাবো ইনশাল্লাহ নেক্সট সেশনে। এর থেকে নিয়ে আপনারা আসলে যত রকমের কমপ্লেক্স ইভেন্ট ড্রিভেনই বলেন আর মেসেজ ড্রিভেনই বলেন আর্কিটেকচার দ্বারা করাতে চান বা বিজনেস লজিক দ্বারা করাতে চান, ইউ ক্যান ডু দ্যাট, বাট দ্যাট ইজ দ্য বেসিক, ইউ নিড এ এমকিউ মেসেজ কিউ যেটা থেকে আসলে এটা করা যাবে। তো এটা আমাদের নেক্সট সেশনে। তারপরে আমরা পুরো ব্যাপারটাকে যেহেতু আমরা ইয়াতে দেখছি অলরেডি দেখে ফেললাম এটা যে আমাদের সরি এখানে যে হাসওয়ার্ম নামে একটা ফোল্ডার আছে, এখানে আমরা আরেকটা ফোল্ডার করব কুবারনেটিস। এই ডেপ্লয়মেন্টটা জাস্ট কিউব ডেসক্রিপ্টরে যাতে আমরা কুবারনেটিসে অ্যাপ্লাই করতে পারি সেইভাবে হয়তোবা আমরা এটাকে কিভাবে কুবারনেটিসে সেটা দেখবো লাস্ট সেশন হয়তোবা আমরা আর এই ধরনের কোন আর্কিটেকচার নিয়ে কথা বলবো না, বাট ডেপ্লয়মেন্ট দেখবো, কুবারনেটিসের জন্য যদি কোনো রকমের এক্সট্রা কিছু লাগে সেগুলা দেখবো। সো আমাদের লাস্ট লার্নিং আসলে লাস্ট একটাই আছে, সেটা হচ্ছে গেল এই মেসেজ কিউর সাথে এই ধরনের স্কেলেবল আর্কিটেকচারে মেসেজ কিউ কিভাবে কাজ করতে পারে সেটা দেখা। আর বাড়তি যে জিনিসগুলো ছিল অডিয়েন্স আপনাদেরকে বলি, যদি পারেন, যদি না জানেন অলরেডি জানেন যে আমরা কিছু জিনিস এখানে স্কিপ করছি। লক সার্ভারের সাথে ইন্টিগ্রেশন, এটা খুবই কমন, আশা করি এটাতে প্রচুর গাইডলাইন পাবেন, দিস ইজ নট এ কমপ্লেক্স এট অল। আপনারা এই লক সার্ভার কিভাবে ইন্টিগ্রেট করতে হয় এটা একটু দেখে নিতে পারেন। সোয়েগারটা স্ট্যান্ডার্ড, এটা কিভাবে ইন্টিগ্রেট করতে পারেন দেখে নিতে পারেন। এই দুইটা কেন বলতেছি, মোটামুটি সবই আমরা কভার করছি। এই দুইটা যদি কভার করেন তাহলে এই হয়ে গেল আর কি পুরো ব্যাপারটা, যে কোনো রকমের প্রোডাকশন লেভেলের ডেপ্লয়মেন্ট বা ডেভেলপমেন্টে আপনারা যাইতে পারবেন। দিস ইজ এ সলিড আর্কিটেকচার ইউ ক্যান ডু ইট। ভিউয়ারদেরকে আমি বলবো যে সামনের আমাদের যে দুটো সেশন আছে আমি মনে করি সেগুলো আরো অনেক এক্সাইটিং। এতদিন আমরা যে সেশনগুলো করলাম এটা অনেক কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আলটিমেট রেজাল্টটাই কিন্তু আমরা দেখবো নেক্সট 2 সেশনে। এবং আজকে আমরা অনেকখানি রেজাল্টটা দেখছি, আমরা ব্যাক এন্ড সার্ভিস পর্যন্ত আমরা চলে আসছি মোটামুটি। সামনের 2 সেশন আপনারা আমাদের সাথে জয়েন করার চেষ্টা করবেন অবশ্যই। আর যারা শুরুর 2টা মিস করছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। এবং আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন আমি মনে করি এই আমাদের পুরো সেশনটার সাথে কানেক্ট করা আপনাদের জন্য অনেক অনেক সহজ হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব কিউএ সেশনের জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এখনই সময় জিজ্ঞাসা করার আমাদের এই সেশন সম্পর্কে। কোড আমি এখনো কমিট করি নাই, আমি হয়তো আজকে রাতে বা সেশনের আগেই কোডটা কমিট করে দিব, অর্থাৎ লাস্টের যে কোডটা আমি দেখাইলাম সার্ভিস 2 সার্ভিস 1 সেটা আপনারা গিটহাবে পেয়ে যাবেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা কোনো সাজেশন থাকলে কোনো আলোচনা থাকলে হোয়াটএভার, we are end of the session, so I will be highly pleased to know something from you. ভিউয়ার আপনাদের এই বুটক্যাম্প সম্পর্কে মতামতগুলো জানাতে পারেন bacloud@gmail.com এ। আমাদের ইউটিউবে এর লিংক এখানে শেয়ার করছি চ্যাটে, এবং তার সাথে ফেসবুক পেজেরও লিংক শেয়ার করছি। এবং আমাদের ডিসকর্ড সার্ভারেও আপনাদের মতামত সংক্ষিপ্ত করে জানাতে পারেন। এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমরা মান্না মাহমুদের কাছে এটা ফরওয়ার্ড করে দিব। আর্কিটেকচারের উপর, মাইক্রোসার্ভিস আর্কিটেকচারের উপর এটা একটা খুব চমৎকার সেশন ছিল। যদিও এটা একটু কমপ্লেক্স, অনেকের হয়তো মনে হতে পারে যে মাথার উপর দিয়ে গেল, অনেক কিছু তো বুঝলাম না। কিন্তু আপনারা যদি আমাদের ওই সেশনগুলো রিপিট দেখেন এবং একে অপরের সাথে কানেক্ট করার চেষ্টা করেন, আমি মনে করি অনেক কিছুই সহজ হয়ে যাবে আপনাদের জন্য। এবং সামনের 2টা সেশনেও আমরা অনেকখানি ক্ল্যারিফাই করার চেষ্টা করব। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানান। আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। কোনো কোশ্চেন থাকলে আর 1-2 মিনিট হয়তো ওয়েট করব, না হলে এখানে আমরা আমাদের সেশনটা শেষ করে দেব। মান্না ভাই, কোনো সেশন রিলেটেড আর কোনো কোশ্চেন আমি পাচ্ছি না, তো আমরা আমাদের সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ মান্না ভাই, ধন্যবাদ সবাইকে তাদের সময়ের জন্য। থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ।